সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আবার এসে গেছি আমাদের কেমিস্ট্রি ক্লাসে দেবু স্যারের সঙ্গে এসোই বাংলাতে। তো আমরা বেশ কিছুদিন ধরে আমাদের কেমিক্যাল কাইনেটিক্সের ক্লাসগুলো করছিলাম। আমরা 3টে অলরেডি ক্লাস করে ফেলেছি কেমিক্যাল কাইনেটিক্সে, এবং এই 3টে ক্লাস থেকে আমাদের কি হয়েছে, প্রাইমারি কিছু কনসেপ্ট যেটা কেমিক্যাল কাইনেটিক্সের দরকার, ঠিক আছে, যেটা আমরা চাইছিলাম, তাহলে কিন্তু সেটা অলরেডি আমরা তৈরি করে ফেলেছি। তোমাদের এইটুকু বিশ্বাস করতেই হবে যে প্রাইমারি কনসেপ্ট যদি থাকে তাহলে একটা শক্ত ভিতের উপরে কিন্তু তুমি থাকবে। তাহলে কী হবে, আগামী দিনে যে সমস্ত প্রবলেম আমরা করব, বা উচ্চ মাধ্যমিকে যে সমস্ত প্রশ্ন আমরা ডিসকাস করব, বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে সমস্ত প্রশ্ন আমরা ডিসকাস করব, সেগুলো কিন্তু তোমার কাছে উত্তর দেওয়া খুবই সহজ হবে যদি তুমি তোমার প্রাইমারি কনসেপ্টগুলো তৈরি করে রাখো। তাহলে সেই প্রাইমারি কনসেপ্টের মধ্যে আর কয়েকটা ছোট্ট জিনিস ছিল যেগুলো আমরা করেছি, তার সঙ্গে অ্যাডিশনালি এই কটা আমরা ডিসকাস করে নেব। কিন্তু এই কটা ডিসকাস করার পরে এই চ্যাপ্টারে যেটা আমরা সবচেয়ে আগে আসবো সেটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া এবং শূন্য ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ, যেটা আমি এখানে লিখিনি, কারণ এইটা শেষ করার পরেই আমরা কি করব, ওই সমাকলিত রূপগুলো শুরু করব, যেটা পরীক্ষার পারপাসে এবং যে নিউমারিক্যাল প্রবলেমগুলো থাকে বিশেষ করে সেই নিউমারিক্যাল প্রবলেমগুলো কিন্তু সেই সমাকলিত রূপ দিয়ে আসবে। তাহলে এখন আমরা কি করব, এই ছোট্ট কয়েকটা ব্যাপার দেখে নিই। ফার্স্ট হচ্ছে আমাদের দেখো মৌলিক বিক্রিয়া ও জটিল বিক্রিয়া। সুতরাং নাম শুনে আশা করি তোমরা বুঝতে পারছো যে মৌলিক বিক্রিয়া বলতে আমরা বুঝবো যে রাসায়নিক বিক্রিয়াগুলো এক ধাপে সম্পন্ন হয়। এক ধাপে সম্পন্ন হয় মানে কীরকম, যেমন ধরো আমি কি নিলাম, আমি ধরো এ প্লাস বি বিক্রিয়া করলো, বিক্রিয়া করে ডাইরেক্ট তৈরি করলো প্রোডাক্ট। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, এ প্লাস বিক্রিয়া করে যখন প্রোডাক্ট তৈরি করছে, তার মানে এ প্লাস বি সরাসরি কী হলো, প্রোডাক্টে কনভার্ট হয়ে গেল, অর্থাৎ এ প্লাস বির মাঝখানে কিন্তু আর কোনো পদার্থ তৈরি হয়নি। তার মানে কীরকম, যে এ আর বি যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের কি হয়, তাদের মলিকুলার গঠন বা মলিকুলার স্ট্রাকচারের কি হয়, পরিবর্তন হয়। সেই পরিবর্তনের ফলে তারা কি হয়, সরাসরি প্রোডাক্টে রূপান্তরিত হয়। যদি তাদের মাঝখানে কোনো ইন্টারমিডিয়েট কোনো স্টেপ না থাকে, অর্থাৎ এ বি থেকে ধরো আর একটা পদার্থ তৈরি হলো, তারপরে সে ভেঙে গিয়ে তৈরি করলো আমাদের প্রোডাক্ট, ঠিক আছে। এরকমও হতে পারে, সেটা আমরা পড়বো, সেটা হচ্ছে নেক্সট বিক্রিয়ার ক্ষেত্রে। বাট এই বিক্রিয়াগুলো স্ট্রেট ফরওয়ার্ড ভেরি, যেমন সব আমরা নিলাম ধরো সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, দুজন মিলে রাসায়নিক বিক্রিয়া করলো, করে তৈরি করলো সালফার ট্রাইঅক্সাইড। এটাকে যদি আমরা ব্যালেন্স করি 2, তাহলে এই বিক্রিয়ায় কী হলো, এই বিক্রিয়া একদম সরাসরি সংগঠিত হলো। অর্থাৎ কী হলো, যে সালফার ডাইঅক্সাইড বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করলো। সুতরাং এই ধরনের যে বিক্রিয়াগুলো যারা সরাসরি বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, অর্থাৎ যে বিক্রিয়াগুলো এক ধাপেই আমরা কি করি, সম্পন্ন করতে পারি, সেই বিক্রিয়াগুলোকে বলবো আমরা মৌলিক বিক্রিয়া। সুতরাং মৌলিক বিক্রিয়ার পরে যেটুকু আমরা দেখব সেটা হচ্ছে জটিল বিক্রিয়া। নাম শুনেই বোঝা যাচ্ছে যে জটিল বিক্রিয়া মানে বিক্রিয়াটা জটিল এরকম ব্যাপার নয়। জটিল বিক্রিয়া মানে যে বিক্রিয়াটা এক স্টেপে হচ্ছিল, অর্থাৎ এ বি যেমন প্রোডাক্টে রূপান্তরিত হচ্ছিল ডাইরেক্ট, এখানে কি হবে, যে এ বি বা যারা বিক্রিয়ক আছে তারা কি হবে, সরাসরি প্রোডাক্টে রূপান্তরিত হবে না। তারা কি করবে, মাঝখানে একটা অন্তর্বর্তী একটা পদার্থ তৈরি করবে। কীরকম, যেমন ধরো আমরা বলছি, ধরো এ প্লাস বি বিক্রিয়া করলো, বিক্রিয়া করে প্রথমে কি তৈরি করলো, সিটা কি একটা ইন্টারমিডিয়েট বা অন্তর্বর্তী পদার্থ, আমরা বলেছিলাম না অন্তর্বর্তী পদার্থ। সুতরাং এই সি উৎপন্ন হলো, এই সি পরবর্তীকালে ভেঙে গিয়ে বা কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কি তৈরি করলো, প্রোডাক্ট। তার মানে এখানে কি দাঁড়ালো, এখানে ব্যাপারটা দাঁড়ালো যে এ বি কিন্তু সরাসরি প্রোডাক্টে রূপান্তরিত হলো না, যেটা হয়েছিল কিন্তু মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে। সুতরাং মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে যেমন সরাসরি প্রোডাক্টে ট্রান্সফার হয়, অর্থাৎ এ বি থেকে সি তৈরি হয়, বা যে কোনো পদার্থ রাসায়নিক বিক্রিয়া করে মাঝখানে কোনো ধাপ তৈরি না করে তারা কি হয়, সরাসরি প্রোডাক্টে তৈরি হয়ে যায়, সেগুলোকে বলবো আমরা মৌলিক বিক্রিয়া। আর যে বিক্রিয়া এরকম একটা মাঝখানে একটা স্টেপ, মাঝখানে একটা অন্তর্বর্তী পদার্থর ধাপ, অন্তর্বর্তী ধাপ, ইন্টারমিডিয়েট ধাপ, এই ইন্টারমিডিয়েট ধাপের মধ্য দিয়ে যায়, সেই বিক্রিয়াগুলোকে বলবো আমরা জটিল বিক্রিয়া। অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে জটিল বিক্রিয়া মানেই কী হবে, এক স্টেপে হবে না। এক স্টেপে হতে গেলে কি করতে হবে, তাকে মৌলিক বিক্রিয়া হতে হবে। কিন্তু জটিল বিক্রিয়া এইটাকে যদি আমি ভেঙে দেখাই, তাহলে দেখো সেখান থেকে কিন্তু পরিষ্কার হবে যে বিক্রিয়াটা এক ধাপে হয়নি। এই বিক্রিয়াটাকে যদি আমি ভেঙে দেখি, তাহলে কি হচ্ছে, এ প্লাস বি মিলে তৈরি করছে কি, সিটা কি অন্তর্বর্তী পদার্থ।
এখন এই সি নিয়ে সেকেন্ড স্টেপে স্টেপ 2তে তৈরি করছি কি আমরা প্রোডাক্ট। তাহলে এই বিক্রিয়া দুটোকে আমি যদি যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে যে এ প্লাস বি, দেখো সি সি থাকলো না, এ প্লাস বি থেকে কিসে কনভার্ট হলো প্রোডাক্ট। তার মানে বুঝতে পারছি যে সি বলের কিন্তু পার্মানেন্ট অস্তিত্ব নেই, অর্থাৎ সি বলে যাকে পাচ্ছি তাকে কিন্তু পার্মানেন্টলি আমরা তাকে পাচ্ছি না, তার অস্তিত্ব নেই। কিন্তু সি কী হয়েছে, মাঝখানে তৈরি হয়েছে। এখন তুমি বলবে যে সি যে তৈরি হয়েছে সেটা কী করে বুঝবো? যখন রাসায়নিক বিক্রিয়া স্টাডি করা হয়, বিজ্ঞানীরা যখন রাসায়নিক বিক্রিয়া স্টাডি করে তখন তারা দেখে যে মাঝখানে কোনো পদার্থ তৈরি হয়েছে কিনা বা কীভাবে রিয়াকশানটা এগিয়েছে, যেটাকে আমরা বলবো বিক্রিয়ার ক্রিয়া কৌশলেও আমরা একটু আলোচনা করব। তাহলে সেরকম করতে গিয়ে দেখবে না সি বলে একটা নতুন পদার্থ অর্থাৎ এ বি নিয়েছে আর আমরা প্রোডাক্ট পেয়েছি, কিন্তু এ বি আর প্রোডাক্টের মাঝখানে একটা নতুন কোনো পদার্থ কিছু সময়ের জন্য তৈরি হয়েছিল। তাহলে মানে কোনো প্রশ্ন আসছে, তাহলে কিছু সময়ের জন্য যে প্রোডাক্ট তৈরি হয়েছিল সেটাকেই আমরা বলবো যে অন্তর্বর্তী পদার্থ বা ইন্টারমিডিয়েট সাবস্ট্যান্স। সেই ইন্টারমিডিয়েট পদার্থটা কী হবে, প্রথমে তৈরি হবে, কিছুক্ষণের জন্য তৈরি হওয়ার পরে সে কী হবে, আবার কনভার্ট করবে প্রোডাক্টে। তার মানে আলটিমেট কী দাঁড়ালো, আমরা সিকে পাচ্ছি না টোটাল, অর্থাৎ বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু সিকে আমরা পাচ্ছি না, কিন্তু বিক্রিয়ার কোনো না কোনো সময় কিন্তু সি ছিল, অর্থাৎ এই ইন্টারমিডিয়েট স্টেপটা ছিল। তাহলে কোনো বিক্রিয়া যদি এইভাবে যদি একাধিক ধাপে, অর্থাৎ প্রথম ধাপে একটা তৈরি করলো, তারপরে সে ভেঙে গিয়ে একটা প্রোডাক্ট তৈরি করলো, তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা কি বলবো, জটিল বিক্রিয়া, যেটা মৌলিক বিক্রিয়া থেকে সম্পূর্ণ পৃথক। তাহলে মৌলিক বিক্রিয়াগুলো কী হবে, মৌলিক বিক্রিয়াগুলো এক ধাপে সম্পন্ন হবে, কিন্তু জটিল বিক্রিয়াগুলো কি, জটিল বিক্রিয়াগুলো দুটো ধাপে সম্পন্ন হবে। যেমন ধরো আমরা যদি এক্সাম্পল নিতে যাই, এই এক্সাম্পলটা আমরা বারবার নেই, N2O5 ভেঙে গিয়ে কী তৈরি করবে, NO2, এই NO2 এবং O2। সুতরাং এই বিক্রিয়াটাও কি, যে N2O5 ভেঙে গিয়ে NO2 বা O2, এই বিক্রিয়া আমরা আগেও পড়েছি এই ধরনের বিক্রিয়াগুলো, যে এই বিক্রিয়াটাও কিন্তু একটা জটিল বিক্রিয়ার উদাহরণ, অর্থাৎ এই বিক্রিয়াটা কিন্তু এক ধাপে সম্পন্ন হয় না। সুতরাং আমরা একটু পরে দেখব যে N2O5 কীভাবে ভেঙে দুটো আলাদা আলাদা ধাপে গিয়ে আলাদা আলাদা ধাপে তৈরি হয়ে প্রোডাক্টে রূপান্তরিত করছে। অর্থাৎ N2O5 থেকে NO2 এবং অক্সিজেন কিন্তু সরাসরি ভাঙে না, N2O5 ভেঙে গিয়ে কোনো ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী সাবস্ট্যান্স, অন্তর্বর্তী পদার্থ তৈরি করে, তারপরে তারা কি করে, নিজেদের মধ্যে বিক্রিয়া করে বা যুক্ত হয়ে কি করে প্রোডাক্টে রূপান্তরিত হয়। তার মানে যদি সিঙ্গেল স্টেপের রিয়াকশান হয়, অর্থাৎ এক ধাপে যদি বিক্রিয়া হয়, সেগুলোকে বলবো আমরা মৌলিক বিক্রিয়া। আর যদি বিক্রিয়াগুলো একাধিক ধাপে সম্পন্ন হয়, মাঝখানে কোনো অন্তর্বর্তী পদার্থ তৈরি হয়, তাহলে সেই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলবো জটিল বিক্রিয়া। আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো আণবিকতা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। যেমন মৌলিক বিক্রিয়া, যৌগিক বিক্রিয়া বোঝার খুব একটা কোনো সমস্যা ছিল না, কিন্তু আণবিক বিক্রিয়াটা, আণবিকতাটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। কারণ একটা প্রশ্ন খুব আসে যে ক্রম আণবিকতার পার্থক্য। আগের ক্লাসে আমরা পার্থক্য করেছিলাম। আমরা আগের দিন আমরা কি করেছিলাম, বলেছিলাম ক্রম কাকে বলে, ক্রমের কীভাবে ক্রম বের করতে হয়, ক্রমের একক, সেগুলো দেখেছিলাম। আজকে দেখবই আণবিকতা, মলিকুলারিটি। তো সুতরাং তোমরা কিন্তু খেয়াল রাখবে, একটা প্রশ্ন নোট করে রেখে দাও যে ক্রম এবং আণবিকতার পার্থক্য, অর্থাৎ ক্রম কাকে বলে এবং আণবিকতা কাকে বলে, সেটার কিন্তু পার্থক্য আছে। যাই হোক, আমরা এখন কিন্তু দেখব যে কোনো একটা বিক্রিয়ার আণবিকতা বলতে আমরা কি বুঝবো। দেখো, কোনো একটা বিক্রিয়ার আণবিকতা বলতে, ধরো আমি একটা রাসায়নিক বিক্রিয়া লিখছি, এ বি থেকে সিতে কনভার্ট হচ্ছে, অর্থাৎ এ বি রাসায়নিক বিক্রিয়া করে কিসে কনভার্ট হচ্ছে, সি। এই বিক্রিয়াটা মনে করো একটা মৌলিক বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়াটা এক ধাপে কি হয়েছে, সংগঠিত হয়েছে। তাহলে এই বিক্রিয়ায় আণবিকতা বলতে আমরা বুঝবো যতগুলো কণা, কণা মানে কি হতে পারে, যতগুলো কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। কণা মানে কি হতে পারে, অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে। তাহলে যতগুলো অণু, পরমাণু বা আয়ন কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, সেই সংখ্যাটাকে বলবো আমরা তার আণবিকতা। তার মানে খেয়াল রাখবে, যদি এই এক্সাম্পলের কথা ধরি, তাহলে এই এক্সাম্পলে দেখো এ কটা আছে, আণবিকতা যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা বের করতে হয়, তাহলে এই বিক্রিয়ায় এ কটা আছে, একটা, এর সহগ 1। বি কটা আছে, বি আছে একটা, তাহলে টোটাল 2। তাহলে আণবিকতা কি হবে এই বিক্রিয়ার ক্ষেত্রে, 2। তার মানে একটা জিনিস ক্লিয়ার করে নাও, কোনো রাসায়নিক বিক্রিয়া যদি মৌলিক হয় তাহলে কিন্তু তার আণবিকতা নির্ণয় করা যাবে একদমই।
কারণ যৌগিক হলে কি হবে বা জটিল বিক্রিয়া হলে কি হবে সেটা আমরা এখন দেখব, কিন্তু তার আগে দেখে নাও যে আণবিকতা বের করতে গেলে কিন্তু মৌলিক বিক্রিয়া দরকার। অর্থাৎ মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আণবিকতা নির্ণয় করা যায় বা মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আণবিকতা প্রযোজ্য, আর জটিল বিক্রিয়ার ক্ষেত্রে এটা অর্থহীন। অর্থাৎ জটিল বিক্রিয়ার আণবিকতা সেটা কিন্তু বলা যায় না। সুতরাং আণবিকতা কেবলমাত্র মৌলিক বিক্রিয়ারই কিন্তু একটা প্রপার্টি, অর্থাৎ মৌলিক বিক্রিয়ার থেকেই আমরা কি করব, আণবিকতাকে বের করতে পারবো। তাহলে আণবিকতা কাকে বলবো না, কোনো রাসায়নিক বিক্রিয়ায় যতগুলো কণা মানে অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে, যতগুলো অণু, পরমাণু বা আয়ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সেই 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 সংখ্যাটাকে বলবো আমরা কি, আণবিকতা। আর একটা কি না, আণবিকতা কেবলমাত্র বের করা যাবে মৌলিক বিক্রিয়াগুলোর ক্ষেত্রে। তার মানে এখন আমরা কি করব, একটা জটিল বিক্রিয়া দেখে নিই। জটিল বিক্রিয়ার আণবিকতা কীরকম পরিবর্তিত হয় বা জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা কেন নির্ণয় করা যায় না সেটা আমরা দেখব। তাহলে এই বিক্রিয়াটা যেহেতু মৌলিক বিক্রিয়া, এর আণবিকতা কি হলো, এর আণবিকতা আমরা কি করলাম, বের করে নিলাম। আণবিকতা আমরা বের করলাম 1 + 1 = 2। এবার একটা আমরা জটিল বিক্রিয়ার উদাহরণ নিই। আমরা একটু আগে পড়লাম যে জটিল বিক্রিয়া বলতে আমরা কি বুঝি, যে জটিল বিক্রিয়া বলতে যেগুলো একাধিক ধাপে সম্পন্ন হয়েছে, অর্থাৎ একটা মাত্র ধাপ নেই, একাধিক ধাপে যদি কোনো বিক্রিয়া হয় তাহলে সেই বিক্রিয়াটাকে কী বলবো আমরা, জটিল বিক্রিয়া। যেমন আমরা একটা জটিল বিক্রিয়ার এক্সাম্পল দেখলাম, ধরো 2N2O5 ভেঙে গিয়ে কী করলো, 4টে NO2 আর অক্সিজেন। এই রাসায়নিক বিক্রিয়াটা এখনই পড়লাম। এখন দেখব এই রাসায়নিক বিক্রিয়াটাকে আমরা জটিল বিক্রিয়া হিসেবে বলেছি কারণ এই রাসায়নিক বিক্রিয়াটা কিন্তু এক ধাপে সম্পন্ন হয় না। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি করব, আণবিকতা বের করার চেষ্টা করব। এবং আমরা আগেও দেখে নিয়েছি যে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু আণবিকতা বের করা যায় না কেন, সেটাকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করছি যে জটিল বিক্রিয়ায় কী সমস্যা হয়। তাহলে দেখো এই যে আমরা রাসায়নিক বিক্রিয়াটা লিখলাম N2O5 4NO2 + O2, এই রাসায়নিক বিক্রিয়াটাকে আমরা কি বলবো, জটিল রাসায়নিক বিক্রিয়া। জটিল রাসায়নিক বিক্রিয়া কেন, তার কারণ এখানে এই রাসায়নিক বিক্রিয়াটা কিন্তু একটা ধাপে সংগঠিত হয় না, তাই না? তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটা কিভাবে দুটো ধাপে সংগঠিত হয় সেটা আমরা নেক্সট দেখছি। যে এই রাসায়নিক বিক্রিয়াটার দুটো ধাপ হলো, প্রথম ধাপে ভেঙে গিয়ে NO2 আর NO3 তৈরি করবে, তারপরে যে N2O5 বাকি ছিল সে NO3-র সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে কি, NO2 আর O2। তার মানে এই রাসায়নিক বিক্রিয়া কিন্তু একটা ধাপে সম্পন্ন হলো না, দুটো ধাপে সম্পন্ন হলো। তাই দুটো স্টেপকে আমরা যোগ করলেই কিন্তু পাবো আমরা পূর্ণাঙ্গ রাসায়নিক বিক্রিয়াটা। ঠিক আছে, তার মানে আমরা এইটুকু বলতে পারি যে জটিল বিক্রিয়ার মধ্যেই কিন্তু মৌলিক বিক্রিয়াগুলো লুকিয়ে আছে। কারণ মৌলিক বিক্রিয়াগুলো দিয়েই তৈরি হয় কি, জটিল বিক্রিয়া। যেমন মৌলিক পদার্থগুলো দিয়ে তৈরি হয় কি, জটিল পদার্থ, ঠিক তেমনই মৌলিক বিক্রিয়াগুলো দিয়ে তৈরি হয় জটিল বিক্রিয়া। তাহলে দেখো এই বিক্রিয়াটাকে যদি আমরা কমপ্লেক্স রিঅ্যাকশন বা জটিল বিক্রিয়া বলি, তাহলে এই বিক্রিয়ার মধ্যে তাহলে নিশ্চয়ই জটিল বিক্রিয়া মানে সে এক স্টেপে সম্পন্ন হবে না, কারণ এক স্টেপে যদি সম্পন্ন হয় তাহলে সে কী হবে, মৌলিক বিক্রিয়া হবে। তাহলে এই জটিল বিক্রিয়াটা যাকে আমরা জটিল বিক্রিয়া বলছি, তাহলে সেই জটিল বিক্রিয়াটা কিন্তু দুটো স্টেপে ভাগ হয়েছে, স্টেপ 1 আর স্টেপ 2। স্টেপ 2 কিন্তু একটা মৌলিক বিক্রিয়া। তাহলে এই যদি মৌলিক বিক্রিয়া হয়, আমরা একটু আগে পড়লাম যে মৌলিক বিক্রিয়ার আণবিকতা কিন্তু আমরা বের করতে পারি, মলিকুলারিটি কিন্তু আমরা বের করতে পারি। যেমন এই ক্ষেত্রে দেওয়া আছে, দেখো এই বিক্রিয়াটা মৌলিক ছিল বলে এর আণবিকতা বের করতে পেরেছো। তাহলে এই জটিল বিক্রিয়ার মধ্যে যে মৌলিক বিক্রিয়াগুলো আছে তাহলে ইন্ডিভিজুয়ালি তাদের আণবিকতা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে এর আণবিকতা কত হবে, এর আণবিকতা হবে যতগুলো অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে একটা, তাহলে আণবিকতা 1। তাহলে দ্বিতীয় রিঅ্যাকশানের ক্ষেত্রে কি হয়েছে, দ্বিতীয় রিঅ্যাকশানে কি হয়েছে, যে N2O5 বাকি ছিল সেই N2O5 বাকি NO3-র সঙ্গে বিক্রিয়া করে এই দুটো তৈরি করেছে, NO2 আর O2। তাহলে এই বিক্রিয়ায় কতগুলো অণু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করেছে বা কতগুলো কণা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করেছে, দেখো একটা আর একটা। তাহলে এই স্টেপ 2-র ক্ষেত্রে আণবিকতা কত হবে, আণবিকতা হবে 1 + 1 = 2। দেখো তাহলে আমরা কিন্তু খুব মুশকিলে পড়লাম যে বিক্রিয়াগুলোর ইন্ডিভিজুয়াল অর্থাৎ যে মৌলিক বিক্রিয়ার রেসপেক্টে যদি দেখি তাদের কিন্তু আণবিকতা পাচ্ছি 1 এবং 2। তাহলে সমগ্র বিক্রিয়ার যদি আণবিকতা বের করতে চাই, সমগ্র বিক্রিয়ার যদি আণবিকতা বের করতে চাই সেটা হচ্ছে অর্থহীন। অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আণবিকতা বের করা যাবে না, এই বিক্রিয়ার আণবিকতা বের করা যাবে না। তার কারণ আমরা
যে বিক্রিয়াটা কিন্তু একটা ধাপে সম্পন্ন হয়নি। আমরা আণবিকতা বলতে বলেছিলাম যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যতগুলো কণা বিক্রিয়াতে অংশগ্রহণ করে। তাহলে এখানে প্রবলেম কি, এখানে একটা স্টেপে একটা কণা অংশগ্রহণ করেছে, তারপরে স্টেপে দুটো কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। তাহলে এরকম যদি একাধিক ধাপে যদি আলাদা আলাদা কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে সেই বিক্রিয়াগুলো মৌলিক বিক্রিয়া হবে এবং সেই মৌলিক বিক্রিয়াগুলোর আণবিকতা বের করা যাবে, কিন্তু সমগ্র বিক্রিয়ার কিন্তু আণবিকতা অর্থহীন। তার মানে আমরা দেখলাম যেটা আমরা বলছিলাম যে জটিল রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আণবিকতা বের করা সম্ভব হবে না। এখন আমরা একটা ক্লাসিক এক্সাম্পল নেব যেখানে আমরা দেখব যে ক্রম এবং আণবিকতা কিভাবে রিলেটেড। তাহলে দেখো আমরা একটা রিয়াকশান নিলাম, এই বিক্রিয়াটাকে আমরা বলছি মৌলিক বিক্রিয়া, অর্থাৎ একটা আমরা কি করলাম, একটা মৌলিক বিক্রিয়া নিলাম, সেই মৌলিক বিক্রিয়াটাকে আমরা এই ফর্মে প্রেজেন্ট করেছি, অর্থাৎ এই বিক্রিয়াটা কী হবে, একটা ধাপেই সম্পন্ন হবে মৌলিক বিক্রিয়া। তাহলে দেখো এই মৌলিক বিক্রিয়ার যদি আমরা হার নির্ণায়ক সমীকরণটা দেখি, এই মৌলিক বিক্রিয়ার হার নির্ণায়ক সমীকরণ যদি দেখি আমরা, কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ আর কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি, কারণ এই অণুর সংখ্যাগুলো কী হবে, সহগে রূপান্তরিত হবে, অণুর সংখ্যাগুলো সহগে রূপান্তরিত হবে। দেখো যদি এটা জটিল বিক্রিয়া হতো তাহলে কিন্তু এই অণুর সংখ্যা এগুলো কিন্তু এই অণুর সংখ্যাগুলো এই ঘাতে কিন্তু পরিণত হতো না, অর্থাৎ অণুর সংখ্যাটা ঘাতে রূপান্তরিত হবে, এই অণু সংখ্যা যে সহগগুলো সেগুলো ঘাতে রূপান্তরিত হবে তখনই যদি সেটা মৌলিক বিক্রিয়া হয়। যদি সেটা জটিল বিক্রিয়া হয়ে যায় তাহলে কিন্তু আমরা দেখেছি না এটা কী হয়ে গেছে, আলফা বিটা বা অন্য কোনো সংখ্যা এক্স ওয়াই অন্য কোনো সংখ্যার উপরে ডিপেন্ড করবে। তাহলে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রেই তাহলে কি হয় যে বিক্রিয়া হার সমীকরণ, এটাকে কি বলবো, বিক্রিয়ার হার সমীকরণ এবং বিক্রিয়ার সমিত সমীকরণ, তাহলে কি হবে, এক হবে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে। বিক্রিয়ার হার সমীকরণ এবং সমিত সমীকরণ কি হবে, একই হবে, যার তাদের সহগগুলো কি হবে, এক হবে যদি দুটো বিক্রিয়া মৌলিক, যদি বিক্রিয়াটা মৌলিক হয়। তাহলে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে আমি ক্লিয়ারলি বলছি, মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে সমিত সমীকরণ এবং হার সমীকরণ দুটো কী হবে, এক হবে। যদি এক হয় তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা কি বলবো, মৌলিক বিক্রিয়া। তাহলে এই মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে এর গাঢ়ত্ব কত, এ, তাহলে এই বিক্রিয়ার যদি আমরা আণবিকতা বের করতে পারি, এই বিক্রিয়ার আণবিকতা বের করতে পারি, আণবিকতা কোত্থেকে বের করব না, আমরা সমিত সমীকরণ থেকে, যেহেতু এটা মৌলিক বিক্রিয়া বলেছি, একটু আগে আমরা বললাম যৌগিক বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা বের করা যায় না, যেটা আমরা উপরে রেখেছি যে এই যৌগিক বিক্রিয়া যেটা ছিল এর আণবিকতা কি, এর আণবিকতা আমরা বের করতে পারিনি, কিন্তু যদি বিক্রিয়া মৌলিক হয়, যদি বিক্রিয়া মৌলিক হয় তার আণবিকতা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে এই যৌগিক বিক্রিয়ার আণবিকতা বের করা যায়নি, কিন্তু যেহেতু বলছি এই বিক্রিয়াটা মৌলিক বিক্রিয়া, তাহলে এর আণবিকতা কত হবে, এ আর বি, অর্থাৎ এ সংখ্যক কণা এবং বি সংখ্যক কণা কি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, তাহলে এর আণবিকতা হবে এ প্লাস বি। ঠিক তেমনই যদি আমরা পরীক্ষালব্ধ ফল থেকে হার সমীকরণ থেকে বের করি, হার সমীকরণ থেকে যদি আমরা বের করি, তাহলে হার সমীকরণ কোনটা, এইটা, তাহলে হার সমীকরণ যেহেতু মৌলিক বিক্রিয়া, আমরা বলেছিলাম মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে হার সমীকরণ এবং সমিত সমীকরণের যে সহগগুলো সেগুলো কী হবে, একই থাকবে। তাহলে এই বিক্রিয়ার যদি ক্রম বের করতে বলি, কারণ আমরা জানি ক্রম বের করতে গেলে আমাদের কি লাগবে, ক্রম বের করতে গেলে আমাদের থাকবে হার নির্ণায়ক সমীকরণ, তাহলে হার নির্ণায়ক সমীকরণ আমাদের কাছে আছে। তাহলে এই বিক্রিয়ার যদি ক্রম হয় এ প্লাস বি, কারণ এ আর বি আমরা বলেছিলাম ক্রম নির্ণয়ের সময় বিক্রিয়কগুলোর যে সহগগুলো, ঠিক আছে, গাঢ়ত্বগুলো অনুসংখ্যার ঘাতে উন্নীত, ঠিক আছে, যে অনুসংখ্যাগুলো থাকবে এই অনুসংখ্যাগুলো কী হবে, ঘাতে উন্নীত হবে, ঘাতে উন্নীত হওয়ার পরে যেটা থাকবে সেটাকে বলবো আমরা ক্রম। তাহলে এই যে হার নির্ণায়ক সমীকরণ করেছিলাম এটা তো একটা পরীক্ষালব্ধ ফল, তাহলে পরীক্ষালব্ধ ফল থেকে আমরা যেটা পাবো সেটাকে আমরা ক্রম বলবো। আর আণবিকতা হচ্ছে একদম থিওরিটিক্যাল ডেটা থেকে, অর্থাৎ যতগুলো অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে সেটাকে বলবো আমরা আণবিকতা। তাহলে কি দেখলাম আমরা, যে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ যখন বিক্রিয়াগুলো মৌলিক হবে, মৌলিক বিক্রিয়া মানে কি বুঝবো, যে মৌলিক বিক্রিয়া বলতে বিক্রিয়ার হার সমীকরণ, বিক্রিয়ার হার সমীকরণ এবং বিক্রিয়ার সমিত সমীকরণ, এই বিক্রিয়ার হার সমীকরণ এবং সমিত সমীকরণ এই দুটো যখন এক হবে তখন সেই বিক্রিয়াটাকে আমরা মৌলিক বিক্রিয়া বলবো। আর সেই বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা এবং ক্রম কি হবে, এক হবে। এটা কিন্তু ক্রম আণবিকতার পার্থক্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তার মানে তোমরা আশা করি বুঝতে পারলে যে আণবিকতা জিনিসটা কি। আণবিকতা এক আণবিক, দ্বি আণবিক,
ত্রিআণবিক, অর্থাৎ আণবিকতা যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে বলবো এক আণবিক বিক্রিয়া, আণবিকতা 2 তাহলে দ্বিআণবিক বিক্রিয়া। এইভাবে আণবিকতার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলোকে কী করতে পারি, ক্লাসিফাই করতে পারি। কিন্তু আণবিকতা যাই হোক না কেন সেটা সবসময় প্রযোজ্য হবে কি মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে বিক্রিয়ার ক্রম এবং আণবিকতার পার্থক্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই পয়েন্টটা। তাহলে তোমরা ক্রম আণবিকতার পার্থক্যে অবশ্যই এই পয়েন্টটা কী করবে, অ্যাড করবে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্রম আর আণবিকতা কি হয়, এক হতে পারে। ঠিক আছে, কখন হবে, যখন সেটা মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম আর আণবিকতা কী হবে, সেম হবে। তাহলে এখান থেকে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমি বলে দিলাম, যেটা হচ্ছে ক্রম আণবিকতার পার্থক্য, যেটা খুব আসে। এখন আমরা যেটা পড়বো যে বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা মেকানিজম। দেখো এই ক্রিয়া কৌশল বা মেকানিজম কিন্তু আমরা অর্গানিক পড়তে গিয়ে বারবার আমাদের এই কথাগুলো এসছে যে মেকানিজম কি, রিয়াকশানের মেকানিজম কিভাবে হবে সেটা আমরা অর্গানিকে দেখেছি। এখন এখানে ছোট্ট করে দেখে নেবো যে বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা মেকানিজম বলতে আমরা কী বুঝি। দেখো মেকানিজম কিছু নয়, ধরো একটা রাসায়নিক বিক্রিয়া নিলাম, A+B রাসায়নিক বিক্রিয়া করে তৈরি করলো কি C+D। আমরা এগুলো খুব কমন এক্সাম্পল নিয়ে দেখাই, ABCD কোনো নাম না নিয়ে। সুতরাং এই রাসায়নিক বিক্রিয়াটা AB নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে CD তৈরি করলো। তাহলে এই AB থেকে যে CD উৎপন্ন হলো, এই পথটা কিভাবে হয়েছিল, অর্থাৎ AB কিভাবে CDতে পরিণত হয়েছিল। কিভাবে মিন্স কি, এখানে অনেক কিছু হতে পারে, যে কতগুলো ধাপে হয়েছে বিক্রিয়াটা, কোন কোন ধাপে কি কি তৈরি হয়েছে, কার কার সঙ্গে বন্ড তৈরি হয়েছে, কার কার সঙ্গে বন্ড ভেঙেছে। তার মানে এই প্রত্যেকটা ঘটনা কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া যখন সংগঠিত হবে তার মধ্যে ঘটবে। একাধিক ধাপে হতে পারে। এবার কোন ধাপটা আগে হবে, কোন ধাপটা পরে হবে, কোন ধাপে কোন বিক্রিয়কটা ভাঙবে, কোন বিক্রিয়কের সঙ্গে কার বন্ড হবে, কোন বিক্রিয়কের সঙ্গে কার বন্ড ভাঙবে, অর্থাৎ এই সমস্ত ঘটনা নিয়ে একটা পূর্ণাঙ্গ বিবরণ। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া শুরু করেছিলাম AB দিয়ে, সে কীভাবে সিডিতে পৌঁছালো তার মাঝখানে তার পূর্ণাঙ্গ একটা বিবরণ দিতে হবে। অর্থাৎ যে পথ দিয়ে AB সিডিতে গিয়ে পৌঁছেছে পুরো পথের বিবরণ দিতে হবে। পথে গিয়েছিল, কার সঙ্গে দেখা হয়েছিল, কার সঙ্গে হ্যান্ডশেক করেছিল। ঠিক আছে, এই টোটাল বিবরণ যদি আমরা দেই তাকে আমরা কি বলবো, সেই বিক্রিয়ার মেকানিজম। যেমন আমরা একটা কোনো জার্নি যদি করি, তাহলে কোনো জার্নি করলে একটা ছোট্ট জার্নি করলাম, ঠিক আছে, সেই জার্নিতে আমাদের শুরু আর শেষ এটা কিন্তু ফিক্সড। শুরু হচ্ছে বিক্রিয়ক আর শেষ হচ্ছে বিক্রিয়াজাত, তাই না? সুতরাং এই শুরু আর শেষের মাঝখানে যা কিছু ঘটনা ঘটবে সেই ঘটনাগুলোকে বলবো আমরা সেই বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা মেকানিজম। তার মানে এখানে কি কি ঘটতে পারে, যেটা আমরা বললাম যে কোনো একটা মেকানিজমের মধ্যে কি কি ঘটতে পারে না, সেই রাসায়নিক বিক্রিয়াটা কতগুলো ধাপে হয়েছে, 1 নম্বর, কোন ধাপ আগে হয়েছে, কোন ধাপ পরে হয়েছে, কোন ধাপে কার সঙ্গে বন্ড তৈরি হয়েছে, কোন ধাপে কার সঙ্গে বন্ড ভেঙেছে। তাহলে এই যে টোটাল যে আমরা বিবরণটা দেবো সেই বিবরণটাকে বলবো আমরা রিয়াকশান মেকানিজম। মানে তুমি যখন একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনে যাবে, সেখানে পৌঁছে বলবে যে তুমি কিভাবে এলে। তুমি শুরু করেছিলে তোমার বাড়ি থেকে, পৌঁছলে তোমার স্কুলে, তাহলে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে কি কি ঘটনা ঘটেছে এই পুরো বিবরণটাকেই বলবো আমরা রিয়াকশান মেকানিজম। অর্থাৎ একটা বিক্রিয়া, এইটা বাড়ি, এইটা যদি স্কুল ধরি, তার মানে কি রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে পৌঁছানোর মাঝখানে যেটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমরা বিক্রিয়ার মধ্যে কিন্তু দেই না, বিক্রিয়াটা কি একটা সাংকেতিক রূপে প্রকাশ করে দেই, যে আমরা স্টার্টিং ম্যাটেরিয়াল কী নিয়েছিলাম আর এন্ড প্রোডাক্ট কী পেলাম, এটা আমরা বিক্রিয়াতে দেখিয়ে দিই। কিন্তু তার মাঝখানে যে অনেক রক্ত বয়েছে সেটা কিন্তু আমরা দেখাই না, ঠিক আছে, সেটাই কিন্তু তোমাদের দেখাতে হবে রিয়াকশান মেকানিজমে। যাই হোক, এটা কি জিনিস আমরা জেনে রইলাম। এই মেকানিজম আমরা অর্গানিকে আমরা প্রচুর দেখেছি। এখন আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে অন্তর্বর্তী পদার্থ। নাম শুনে বোঝা যাচ্ছে ইন্টারমিডিয়েট, অন্তর্বর্তী পদার্থ। অন্তর্বর্তী পদার্থ, দেখো অন্তর্বর্তী পদার্থ হচ্ছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হতে গেলে, আমরা একটু আগে ডিসকাসও করেছিলাম, সেই রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হতে গেলে তার মাঝখানে যে সাবস্ট্যান্সটা তৈরি হয় কীরকম, আমরা যেটা বললাম যে ধরো এবি থেকে কি তৈরি করছি, সিডি তৈরি করছি। এই বিক্রিয়াটাই মনে করো, এবি থেকে আমরা কি করছি, সিডি তৈরি করছি। তাহলে এবি থেকে সিডি এই রাসায়নিক বিক্রিয়াটাই ধরে নেই, এবি রাসায়নিক বিক্রিয়া তৈরি করে কি তৈরি করলো, সিডি। তাহলে এই এবি থেকে যখন আমরা সিডি তৈরি করছি সেইটা কিভাবে হয়েছে, যেমন ধরো যদি আমরা দেখি, ধরো স্টেপ 1, ফার্স্ট স্টেপে কীভাবে হয়েছে, স্টেপ 1 এবি বিক্রিয়া করে কি তৈরি করেছে,
এ বি বিক্রিয়া করে মনে করো তৈরি করেছে এক্স, ঠিক আছে, বা যদি তোমার সুবিধা হয় এক্স প্লাস ওয়াই তৈরি করেছে। এখন এই এক্স প্লাস ওয়াই আবার নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে তৈরি করেছে স্টেপ টুতে, নেক্সট স্টেপ টুতে এক্স প্লাস ওয়াই বিক্রিয়া করে তৈরি করেছে সি প্লাস ডি। তাহলে যদি আমি অ্যাড করে দিই তাহলে কিন্তু আমি টোটাল বিক্রিয়াটা পেয়ে যাব, এ প্লাস বি থেকে কি পাবো আমরা, সি প্লাস ডি। কিন্তু একটা জিনিস ইন্টারেস্টিং যে আমরা এখানে এক্স আর ওয়াইকে আমরা পেলাম, যে কিন্তু মাঝখানে তৈরি হয়েছিল কিন্তু আবার সে বিলীন হয়ে গেছে, কারণ তৈরি হয়েছিল এক্স প্লাস ওয়াই, তারপরে সে আবার ভেঙে গিয়ে কি তৈরি করেছে, সি প্লাস ডি তৈরি করেছে। তাহলে এই এক্স প্লাস ওয়াই কোনো অস্তিত্ব কিন্তু দেখো বিক্রিয়াতে নেই, কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মাঝখানে কোনো না কোনো সময় সে তৈরি হয়েছিল। তাহলে এই পদার্থগুলোকে বলবো আমরা অন্তর্বর্তী পদার্থ, যাদের আমরা শুরুতেও দেখতে পাবো না, যাদের আমরা শেষেও দেখতে পাবো না, কিন্তু রাসায়নিক বিক্রিয়া চলাকালীন কোনো না কোনো সময়ে তার উপস্থিতিকে দেখা যাবে। অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ার আমরা শুরুতে বা শেষে না থাকা সত্ত্বেও, কোনো পদার্থ না থাকা সত্ত্বেও কিন্তু সেই পদার্থের কোনো না কোনো সময়ে তার উপস্থিত ছিল, তাহলে সেই পদার্থগুলোকে বলবো আমরা কি, ইন্টারমিডিয়েট সাবস্টেন্স বা অন্তর্বর্তী পদার্থ। তাহলে তুমি বলবে যে ছিল কিনা কি করে বুঝবো? দেখো, যখন কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, সেই বিক্রিয়া যখন আমরা অবজার্ভ করি, তাহলে আমরা কি করি, সেই বিক্রিয়া চলাকালীন তার মাঝখানে কি কি পদার্থ তৈরি হয়, আমরা বিভিন্ন রকমের বিভিন্ন টাইমে কি করব, স্যাম্পল নেব, স্যাম্পল নিয়ে সেগুলো অ্যানালিসিস করব, করে দেখব কি কি পদার্থ তৈরি হয়েছে। এরকম করে অ্যানালিসিস করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই বিক্রিয়ার মাঝখানে, ঠিক আছে, এই বিক্রিয়ার মাঝখানে এমন কোনো পদার্থ তৈরি হয়েছিল। দেখো, এক্স প্লাস ওয়াইতে যদি তোমার মনে হয় সোজা কঠিন, তাহলে আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমরা একটা রাসায়নিক বিক্রিয়া নিলাম, এ প্লাস বি তৈরি করবে ডি, ঠিক আছে, ডি হচ্ছে প্রোডাক্ট। তাহলে এটা কিভাবে তৈরি করবে, এ প্লাস বি প্রথমে রিয়াকশান করবে, করে তৈরি করবে সি, এই সিটা পরে ভেঙে গিয়ে তৈরি করবে কি, ডি। তাহলে টোটাল প্রোডাক্ট, টোটাল রিয়াকশানটা কী হলো, এ প্লাস বি ইকুয়াল টু ডি, কারণ সি কী হলো, কেটে গেল। তাহলে এই সি কেটে যাওয়ার ফলে এখানে কী হলো, এই সি কেটে গেল। তাহলে এখানে এই যে ইন্টারমিডিয়েট পদার্থ বলতে আমরা বুঝবো কাকে, আমরা সিকে বুঝবো। অর্থাৎ সি কিছুক্ষণ জন্য এই রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সি কী করেছে, ভেঙে গিয়ে এই প্রোডাক্টে রূপান্তরিত করছে। তার মানে যৌগিক বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম ইন্টারমিডিয়েট সাবস্টেন্স, অর্থাৎ যে বিক্রিয়াগুলো একাধিক ধাপে সম্পন্ন হয়, সে বিক্রিয়াগুলো কি করে, অন্তর্বর্তী ধাপ এর থ্রুতে কিন্তু বিক্রিয়াটা সামনের দিকে এগোয়। অর্থাৎ অন্তর্বর্তী পদার্থ তৈরি হবে, তারপরে সেই অন্তর্বর্তী পদার্থ দিয়ে আমরা কি করব, ডাইরেক্ট প্রোডাক্টে রূপান্তরিত করব। তাহলে এই অন্তর্বর্তী সাবস্টেন্সগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা দেখবো এখন একটা দেখবো ইম্পর্টেন্ট টার্ম, যেটাকে বলছি আমরা রেট ডিটারমিনিং স্টেপ বা হার নির্ণায়ক ধাপ। দেখো, এই শব্দটার সঙ্গে বা এই ওয়ার্ডটার সঙ্গে কিন্তু তোমরা পরিচিত আছো। যখন অর্গানিক কেমিস্ট্রি আমরা মেকানিজম পড়েছিলাম, ঠিক আছে, SN1 SN2 মেকানিজম পড়েছিলাম, সেই মেকানিজমে কিন্তু এই কথাটা আমরা বলেছিলাম যে রেট ডিটারমিনিং স্টেপ। সো রেট ডিটারমিনিং স্টেপটা কি, যে রাসায়নিক বিক্রিয়াটা আমরা এখনই করলাম, যে এ আর বি রাসায়নিক বিক্রিয়া করে তৈরি করলো, যে অন্তর্বর্তী পদার্থ কি তৈরি করলো, সি। এখন এই সি নিজেদের মধ্যে আবার বিক্রিয়া করে তৈরি করলো কি, ডি। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি টোটাল দেখি, স্টেপ 1-এ হচ্ছে এইটা হচ্ছে স্টেপ 1, আর স্টেপ 2-তে হচ্ছে এই বিক্রিয়াটা। যদি টোটাল দেখি তাহলে কী হবে, এ প্লাস বি বিক্রিয়া করে কি তৈরি করছে না, ডি উৎপন্ন করছে। এটা গেল আমার পুরোপুরি রাসায়নিক বিক্রিয়াটা। তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়াটা সংগঠিত হয়েছে, এই রাসায়নিক বিক্রিয়ার হার নির্ণয় যদি আমাদের করতে হয়, তাহলে আমাদের বেছে নিতে হবে স্লো স্টেপটাকে। অর্থাৎ যে স্টেপটা হবে স্লো, আরও ভালো করে বললে স্লোয়েস্ট স্টেপ। অর্থাৎ একাধিক যদি ধাপ হয়, অনেকগুলো যদি ধাপ থাকে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, আমরা জানি জটিল বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু একাধিক ধাপে জটিল বিক্রিয়াগুলো সংগঠিত হয়। তাহলে যে জটিল বিক্রিয়াগুলো একাধিক ধাপে সংগঠিত হচ্ছে, তার নিশ্চয়ই একাধিক ধাপ থাকবে। তাহলে সেই একাধিক ধাপগুলোর মধ্যে যে ধাপটা সবচেয়ে স্লোয়েস্ট মিন্স যে ধাপে সময় সবচেয়ে বেশি লেগেছে, সেই ধাপটাকে আমরা কনসিডার করব। সাপোজ আমরা ধরো এই প্রথম ধাপটাকে বলছি স্লো, সেকেন্ড ধাপটাকে বলছি আমরা ফাস্ট। তাহলে এই দুটো ধাপের মধ্যে স্লো ধাপ মানে কি, ধরো এই ধাপে বিক্রিয়াটা হতে গিয়ে সময় লেগেছে সাপোজ
10 মিনিট। আর এটা এতটাই ফাস্ট যে এটা 0.01 মিনিটে খতম হয়ে গেছে। তাহলে টোটাল কতটা লাগলো? 10.01 মিনিট। তাহলে দেখো 10.01 মিনিটের মধ্যে কন্ট্রিবিউশন কার সবচেয়ে বেশি? না যে স্টেপটা স্লো। তার মানে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার যদি নির্ণয় করতে হয়, দেখো 0.01টা 0.02 হয়ে গেল, ঠিক আছে, তাহলে কিন্তু খুব একটা ফারাক পড়বে না। কিন্তু এই যে সময়টা, এই যদি কিন্তু চেঞ্জ হয়ে যায়, কারণ এটা হচ্ছে স্লো স্টেপ, এই যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু বিক্রিয়ার হার নির্ণয়ের ওপরে কিন্তু প্রভাব পড়বে। তার মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যে বিক্রিয়াটা অনেক বড় তার যদি চেঞ্জ হয়, বা যে বিক্রিয়াটাতে সময় অনেক বেশি লেগেছে, যেটাকে বলবো আমরা স্লো ধাপ, সেই সময় যদি পরিবর্তিত হয় তাহলে কিন্তু সমগ্র বিক্রিয়ার সময় কিন্তু পরিবর্তিত হবে। তাহলে হার নির্ণয় করতে গেলে আমরা যে স্টেপটা ফার্স্ট, তাকে আমরা নেগলেক্ট করতেই পারি, কারণ ফার্স্ট স্টেপের কন্ট্রিবিউশন কী হয়? খুব কম হয়। ফার্স্ট স্টেপের কন্ট্রিবিউশন খুব সামান্য, 10 মিনিটের মধ্যে 0.01 মিনিট মাত্র কন্ট্রিবিউশন। সুতরাং এটা 0.01 থেকে 0.2 হলো, বিশাল কিছু চেঞ্জ হয়ে যাবে না। কিন্তু 10টা যদি 11 হয়ে যায়, 10টা যদি 12 হয়ে যায়, তাহলে কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন হবে। তার কারণ এই সময়টাই হচ্ছে ম্যাক্সিমাম। সুতরাং আমাদের কাছে ক্লিয়ার করে নিতে হবে যে হার নির্ণায়ক ধাপে স্লোয়েস্ট স্টেপ উইল বি রেট ডিটারমিনিং স্টেপ, অর্থাৎ সবচেয়ে স্লো স্টেপটা হবে বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপের জন্য উপযুক্ত। স্লোয়েস্ট স্টেপ উইল বি দি রেট ডিটারমিনিং স্টেপ। সো মেক ইট এ নোট কাইন্ডলি, স্লোয়েস্ট স্টেপ বলে লিখে রেখে দাও রেট ডিটারমিনিং স্টেপ, অর্থাৎ সবচেয়ে স্লো ধাপটা স্লোয়েস্ট স্টেপ উইল বি রেট ডিটারমিনিং স্টেপ। ঠিক আছে, তাহলে এরকম একটা যদি আমরা এক্সাম্পল নিয়ে দেখি, যেমন ধরো একটা আমরা এক্সাম্পল নিচ্ছি NO2-র এক্সাম্পলটা নিয়ে দেখি। NO2-র ক্ষেত্রে NO2 ভেঙে যায়, ভেঙে গিয়ে কি তৈরি করে? NO2 বলছি, N2O5, N2O5 কী হয়? ভেঙে যায়, ভেঙে গিয়ে কি তৈরি করে? NO2 আর অক্সিজেন, তাহলে দুটো। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা পরীক্ষালব্ধ ফল দেখি, পরীক্ষালব্ধ ফল থেকে যদি আমরা হার নির্ণয় করি, তাহলে সে হারটা কি পাবো? পরীক্ষালব্ধ ফলে R = K ইন্টু N2O5, K ইন্টু N2O5, তাই না? তাহলে এটা হচ্ছে পরীক্ষালব্ধ ফল, যেটা আমরা আগেও দেখেছিলাম যে পরীক্ষালব্ধ ফলের N2O5 এর ইকুয়েশন হচ্ছে, হার সমীকরণ হচ্ছে N2O5। এবং তুমি বলবে এটা কী করে জানবো? এটা আমাদের দেওয়াই থাকবে, হার সমীকরণ বলতে যেটা পরীক্ষালব্ধ ফল, সেটা তো আমরা বের করতে পারবো না, সেটা আমাদের প্রোভাইড করবে। তাহলে এখন আমরা বিক্রিয়ার হার সমীকরণ যদি আমরা এই সমীকরণের হিসেবে দেখি, তাহলে সেখানে বিক্রিয়ার হার সমীকরণ কি হতে পারে? সেখানে হার সমীকরণ হবে K ইন্টু N2O5 টু দি পাওয়ার 2। তার মানে এটা কি দাঁড়ালো? প্রথমটা দাঁড়ালো পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে রচিত, অর্থাৎ প্রথমটা কি করেছি আমরা? পরীক্ষালব্ধ ফল থেকে পেয়েছি, আর দ্বিতীয়টা কি হয়েছে? আমরা হার সমীকরণ থেকে পেয়েছি। তাহলে তুমি বলো এই দুটো আলাদা হচ্ছে, তার মানে এখান থেকে তুমি কি সিদ্ধান্তে পৌঁছতে পারবে যে বিক্রিয়াটা, একটা বিক্রিয়া N2O5 পরীক্ষালব্ধ ফল এক রকমের হচ্ছে, আর বিক্রিয়ার সমিত সমীকরণ থেকে যে হার সমীকরণ পাচ্ছি সেটা এক রকমের হচ্ছে। তাহলে এই দুটো আলাদা হচ্ছে কেন? এই দুটো আলাদা হচ্ছে তার কারণ বিক্রিয়াটা সরল বিক্রিয়া নয় বা মৌলিক বিক্রিয়া নয়। যদি মৌলিক বিক্রিয়া হতো তাহলে কিন্তু এই পরীক্ষালব্ধ ফল থেকে প্রাপ্ত এবং হার সমীকরণ থেকে বা সমিত সমীকরণ থেকে প্রাপ্ত যে হার নির্ণায়ক সমীকরণ, দুটো কিন্তু এক হতো। পরীক্ষালব্ধ ফল এবং সমীকরণ থেকে প্রাপ্ত দুটো ডেটা, দুটো তথ্য কিন্তু এক হতো। এখানে এক হয়নি, কারণ বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা জটিল বিক্রিয়া বলে। তাহলে এই জটিল বিক্রিয়া বলেই কিন্তু এই বিক্রিয়াটা এখানে সংগঠিত হয়নি, বা এই বিক্রিয়ার ক্ষেত্রে এখানের ক্ষেত্রে কি হয়েছিল? হার নির্ণায়ক সমীকরণে এর গাঢ়ত্ব হচ্ছিল, গাঢ়ত্বের ঘাত কত হচ্ছিল? 1, তার মানে এর ক্রম হচ্ছিল 1। আর এখানে এই বিক্রিয়ার যেটা সমীকরণ থেকে আমরা বের করেছি, সমীকরণ থেকে তার ঘাত হচ্ছিল 2। তার মানে এটা হচ্ছে পরীক্ষালব্ধ ফল, এটা আমরা পরীক্ষা থেকে পাচ্ছি।
আর এটা আমরা সমীকরণ থেকে পাচ্ছি, সমিত সমীকরণ থেকে। তাহলে দুটো ডেটার মধ্যে ভ্যারিয়েন্স এসছে, দুটো ডেটার মধ্যে পার্থক্য এসছে, তার কারণ এটা মৌলিক বিক্রিয়া নয় বলে। মৌলিক বিক্রিয়া যদি হতো তাহলে কি হতো, এটা কিন্তু এক হতো। তাহলে দেখো এখন আমরা কি করব, এই বিক্রিয়াটাকে আমরা দুটো স্টেপে ভাঙি। ধরো স্টেপ 1, যেহেতু এটা জটিল বিক্রিয়া তাই এটা আমরা দুটো ভাগে ভাগি। তাহলে কী হবে, N2O5 প্রথম ধাপে ভেঙে গিয়ে কি তৈরি করলো, NO2 আর NO3, NO2 আর NO3 তৈরি করলো। তারপরে স্টেপ 2তে কী হবে, আমরা বলেছিলাম স্টেপ 2তে এই যে N2O5 ছিল, N2O5 কি করলো, বাকি যেটা ছিল সে NO3 এর সঙ্গে বিক্রিয়া করলো, NO3 এর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করলো কি NO2 আর অক্সিজেন। এটাকে যদি আমরা ব্যালেন্স করে নেই, দুটো 5 3 8টা 2, তাহলে ব্যালেন্স করলে কী হবে, N2O5 আর NO3 করে এটা 3 হলেই হয়ে যাবে, 2 নয় 3 2 6 2 8, হ্যাঁ 3 হলেই হয়ে যাবে। তাহলে 5 3 8, 5 3 2 6 2 8, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন এই যে রাসায়নিক বিক্রিয়া আমরা দুটো লিখলাম, যে এই N2O5টা তাহলে এই দুটো স্টেপে সংগঠিত হবে। এর মধ্যে এই স্টেপটা হচ্ছে স্লো আর এই স্টেপটা হচ্ছে ফাস্ট। তার মানে কি দাঁড়ালো, এই রাসায়নিক বিক্রিয়া টোটাল বিক্রিয়াটা যদি আমরা দেখে নিই, টোটাল কি হলো, N2O5 কতগুলো লাগলো, N2O5 লাগলো দুটো, ভেঙে গেল, ভেঙে গিয়ে তৈরি করলো 4টে NO2 আর অক্সিজেন, 4 2 8 10, 5 2 10, 4টে 2 8টা 2 10টা। তাহলে কি হলো, এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হলো, দুটো আলাদা ধাপে তৈরি হলো। এবং আমরা দেখেছি যে প্রথম ধাপটা কী হবে, স্লো ধাপ, অর্থাৎ প্রথম ধাপে সংগঠিত হতে কোনো রাসায়নিক বিক্রিয়ার কিন্তু সর্বাধিক সময় লাগবে। তার মানে এই ধাপটাকেই বলবো আমরা RDS, রেট ডিটারমিনিং স্টেপ। এই ধাপটাকে বলবো আমরা RDS। তাহলে দেখো এই ধাপে যদি আমরা রাসায়নিক বিক্রিয়ার হার বা রেট ডিটারমাইন করি, তাহলে সেখানে R এর ইকুয়েশনটা কি দাঁড়াবে, R ইকুয়াল টু K ইন্টু, এখানে কতগুলো বিক্রিয়কের অণু অংশগ্রহণ করছে না, একটা, N2O5। তাহলে দেখো এটাই কিন্তু পরীক্ষালব্ধ ফল, অর্থাৎ পরীক্ষালব্ধ ফল বলতে আমরা বুঝবো যে পরীক্ষার ফলে যখন আমরা বের করব, সেখান থেকে আমরা যে হার নির্ণায়ক সমীকরণটা পাবো সেটাকে বলবো আমরা পরীক্ষালব্ধ ফল। এবং সেই হার নির্ণায়ক সমীকরণের মধ্যে যেটা স্লো স্টেপ হবে সেটাই কিন্তু হার নির্ণায়ক সমীকরণ হবে। তার মানে এখান থেকে যেটা দাঁড়ালো যে স্লো ধাপটা যেটা হচ্ছে, এখানে কিন্তু পরীক্ষালব্ধ ফল কী হচ্ছে, সেটাই হচ্ছে। তার মানে এটাকে আমরা হার নির্ণায়ক সমীকরণ বলবো বা রেট ডিটারমিনিং স্টেপস বলবো। হার নির্ণায়ক ধাপ, সমীকরণ নয়, হার নির্ণায়ক ধাপ হিসেবে কনসিডার হবে। তাহলে আশা করি হার নির্ণায়ক ধাপ নিয়ে আর কোনো সমস্যা রইল না। স্লো স্টেপ যেটা হবে, যে বিক্রিয়াগুলো স্লো স্টেপ হবে, সেই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে হার নির্ণয় করতে গেলে আমরা কি করব, স্লো স্টেপটাকে বেছে নেব। অর্থাৎ একাধিক ধাপ যদি হয় তাহলে সেই বিক্রিয়ার ক্ষেত্রে স্লো স্টেপটাকে বলে দেওয়া হবে হার নির্ণায়ক ধাপ। তাহলে দেখো এখনও পর্যন্ত যে ব্যাপারগুলো আমরা আইডিয়া করলাম, মৌলিক বিক্রিয়া, জটিল বিক্রিয়া, সেটার সম্বন্ধে কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো। আণবিকতা কী ব্যাপারটা বুঝতে পারলাম, যে যতগুলো অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে বা যতগুলো কণা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। ক্রিয়া কৌশল মানে আমরা বুঝলাম কোনো একটা রাসায়নিক বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থে পৌঁছতে গেলে কি কি পথ দিয়ে বা কি ভাবে সে পৌঁছেছে সেটাকে বলবো আমরা ক্রিয়া কৌশল। অন্তর্বর্তী পদার্থ বলতে আমরা কি বুঝলাম, অন্তর্বর্তী পদার্থ বলতে আমরা বুঝলাম যে কোনো একটা পদার্থ যখন তৈরি হচ্ছে, কোনো একটা পদার্থ যখন রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, তার মাঝখানেও কিছু প্রোডাক্ট তৈরি হয় যেগুলো পরবর্তীকালে কিন্তু ভেঙে গিয়ে প্রোডাক্টে রূপান্তরিত হয়। তাহলে সেই পদার্থগুলোকে বলবো আমরা অন্তর্বর্তী পদার্থ। আর হার নির্ণায়ক সমীকরণ আমরা দেখলাম। হার নির্ণায়ক সমীকরণ বলতে আমরা কি বুঝবো না, কোনো রাসায়নিক বিক্রিয়া যদি জটিল রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি একাধিক ধাপে সংগঠিত হয়, তাহলে সেই একাধিক ধাপগুলোর মধ্যে যে ধাপটাতে সবচেয়ে বেশি সময় লেগেছে, যেটাকে আমরা বলবো স্লোয়েস্ট স্টেপ, যে ধাপটা হবে স্লোয়েস্ট স্টেপ, সবচেয়ে বেশি সময় ধরে লেগেছে, সেই স্লোয়েস্ট স্টেপ উইল বি রেট ডিটারমিনিং স্টেপ। সেই স্লো স্টেপটাকে বলবো আমরা হার নির্ণায়ক ধাপ। সো এখন আমরা কি দেখব, এখন আমরা দেখব বিক্রিয়া হার সমীকরণ।
রেট ইকুয়েশন। আমরা অলরেডি রেট ইকুয়েশন আমরা পড়েছি, তা রেট ইকুয়েশন পড়েছি, রেট ইকুয়েশন কীভাবে এক্সপ্রেস করে সেটা আমরা দেখেছি, আর দেখেছি রেট ইকুয়েশনের ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন অর্থাৎ অন্তর্কলিত হার সমীকরণ, যেটা অলরেডি আমরা দেখে নিয়েছি। তা আজকের কি করব, আমরা টোটাল বিক্রিয়া হার সমীকরণকে দুটো ভাগে ভাগ করব। অলরেডি এই পার্টটা আমরা কি করেছি, পড়ে নিয়েছি, যেটা হচ্ছে ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন বা অন্তর্কলিত হার সমীকরণ। এটা কি করেছি আমরা দেখে নিয়েছি। আজকের আরেকটা পার্ট দেখব, সেটাকে বলবো আমরা সমাকলিত হার সমীকরণ বা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। তা এই ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন আর ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন, আমরা জানি যে ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশনকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমরা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন পেয়ে যাব। যাই হোক, তাহলে আমরা কি দেখব, যে অন্তর্কলিত হার সমীকরণ কি ছিল, যেটা আমরা অলরেডি আমরা পড়ে নিয়েছি। ধরো একটা আমরা রিয়াকশান নিলাম যেখানে এ থেকে প্রোডাক্ট হয়েছে, এ কি হয়েছে, প্রোডাক্টে কনভার্ট হয়েছে। তাহলে এ যদি প্রোডাক্টে কনভার্ট হয় তাহলে এখানে আমরা রিয়াকশানের রেট ইকুয়েশন বা হার সমীকরণকে কিভাবে প্রকাশ করব, আর ইকুয়াল টু মাইনাস আমরা পড়েছি ডি অফ কনসেন্ট্রেশন এ ডিটি। এটা আমরা পড়েইছি, কারণ বিক্রিয়ার হার যত সময় যাবে, যেহেতু এ বিক্রিয়ক, তাহলে কী হবে, বিক্রিয়ার হার সময়ের সঙ্গে সঙ্গে এ বিক্রিয়কের পদার্থের গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে কী হবে, কমতে থাকবে। তাহলে বিক্রিয়ার হার বলতে আমরা বুঝবো যে বিক্রিয়ক পদার্থ তার গাঢ়ত্বর হ্রাস সময়ের সাপেক্ষে। তাহলে গাঢ়ত্বের হ্রাসকে আমরা কি বলবো, মাইনাস ডিএ, আর সময়ের সাপেক্ষে ডিটি। তাহলে সেইটা ইকুয়াল টু কী হবে, কে ইন্টু বিক্রিয়কের গাঢ়ত্ব। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম, যেটাকে আমরা বলবো যে রেট ইকুয়েশন। এখন তোমরা নিশ্চয়ই পরীক্ষালব্ধ ফলের ব্যাপার দেখেছো, তাহলে সেখানে আমরা কি করতে হবে, এর একটা পাওয়ার দিতে হবে। তার কারণ আমরা দেখেছি, জাস্ট এর আগেই আমরা দেখেছি যে পরীক্ষালব্ধ ফলের বেসিসে আমরা ডিপেন্ড করবে যে এই এর সহগটা কতটা। এই রাসায়নিক বিক্রিয়ায় হয়তো দেখা যাচ্ছে যে এর সহগ কত, 1, তাই না, সমীকরণে কি দেখবে, 1 দেখবে, কিন্তু পরীক্ষালব্ধ ফলাফলে সেইটা এর ওপরে এক্সের ওপরে ডিপেন্ড করছে। তাহলে কি গেল, এ টু দি পাওয়ার এক্স। তাহলে এই যে সমীকরণটা গেল, এই সমীকরণটাকে আমরা কি বলবো না, যে অন্তর্কলিত হার সমীকরণ বা ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন। তাহলে তোমরা বলো যে অন্তর্কলিত হার সমীকরণ থেকে আমরা কি কার সঙ্গে কার সম্পর্ক পেতে পারি। দেখো, বিক্রিয়ার হার আর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব। তাহলে এখানে আমরা কি জানতে পারি না, বিক্রিয়ার হার তার সঙ্গে কার সম্পর্ক না, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব, বিক্রিয়কের গাঢ়ত্ব। তাহলে আমরা কি করব, ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন থেকে বিক্রিয়ার হারের সঙ্গে বিক্রিয়কের গাঢ়ত্ব আমরা নির্ণয় করতে পারবো। কিন্তু যদি আমার ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন আমাদের চায়, ঠিক আছে, কারণ আজকের আমরা এখন যেটা পড়বো যেটা হচ্ছে ডিফারেন্ট ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন আমরা পড়ে নিয়েছি, সেটা কিভাবে প্রকাশ করা হয় দেখছি। এখন এই ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশনটাকে কী করবো, আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলেই কিন্তু আমরা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন পেয়ে যাব। সেখানে আমরা কি পাবো না, সেখানে আমরা পাবো সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সম্পর্ক। তার মানে এখানে আমরা কি পেলাম, বিক্রিয়ার হার আর বিক্রিয়কের গাঢ়ত্ব। এখানে আমরা কি পেলাম, বিক্রিয়ার সময় তার সঙ্গে বিক্রিয়কের গাঢ়ত্ব, তাহলে দিস ইজ দি ডিফারেন্স, বেসিক ডিফারেন্স বিটুইন ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন অ্যান্ড ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে যদি আমরা বিক্রিয়কের গাঢ়ত্বের কীরকম পরিবর্তন হচ্ছে সেটা যদি দেখতে হয়, সেটা কিন্তু আমাদের এই ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন আমাদের সাহায্য করবে না। সময়ের সঙ্গে সঙ্গে যদি চেঞ্জ দেখতে হয়, অর্থাৎ ধরো 10 মিনিট পরে কতটা রিয়াকশান হয়েছে আমরা দেখব, বা আধ ঘন্টা পরে কতটা রিয়াকশান হয়েছে আমরা দেখব। তাহলে সেটা যদি আমাদের দেখতে হয় তাহলে কিন্তু আমাদের ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন বা সমাকলিত হার সমীকরণে আমাদের যেতে হবে।
তাহলে এই গেল আমাদের দুটো সমীকরণের মধ্যে ডিফারেন্স, যে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন অ্যান্ড ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন। তাহলে এখন আমরা কি করব, এই যে সমাকলিত হার সমীকরণ, এই সমাকলিত হার সমীকরণ আমরা ডিটেলস দেখব যে সমাকলিত হার সমীকরণ কত রকমের আছে। এখানে আমরা প্রথমে দেখব শূন্য ক্রমের বিক্রিয়া এবং প্রথম ক্রমের বিক্রিয়া। আজকের এখনও পর্যন্ত আমরা ক্লাসে কি করব, যে শূন্য ক্রমের বিক্রিয়ায় সমাকলিত হার সমীকরণটা আমরা কিভাবে নির্ণয় করব এবং সেই সমীকরণ থেকে আমরা কি কি পাবো বা বিভিন্ন রকমের লেখচিত্র, এইটা আমরা এখন এই জিরো অর্ডার শূন্য ক্রমের ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন থেকে আমরা বের করব। এখন আমরা কি করব, যে শূন্য ক্রমের বিক্রিয়ার একটা শূন্য ক্রমের বিক্রিয়ার উদাহরণ নেব, তারপরে সেই শূন্য ক্রমের বিক্রিয়া থেকে আমরা প্রথমে কি করব, যে অন্তর্কলিত হার সমীকরণটা বের করব। হার সমীকরণ বের করার পরে সেখান থেকে যেটা বের করব, আমরা হার সমীকরণের সমাকলিত রূপ, অর্থাৎ আমাদের কি আসবে, যে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন অফ জিরো অর্ডার রিয়াকশান, শূন্য ক্রমের বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ, শূন্য ক্রমের বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ নির্ণয় করব। তার আগে আমরা একটা শূন্য ক্রমের বিক্রিয়ার এক্সাম্পল দেখে নিই। সাপোজ আমরা একটা এক্সাম্পল নিলাম, এ থেকে আমরা কি পাচ্ছি, প্রোডাক্ট। আমরা জানি এ থেকে যদি আমরা প্রোডাক্ট পাই, তাহলে এই রিয়াকশানের রেটকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করব, রিয়াকশানের রেটকে আমরা এক্সপ্রেস করব কি দিয়ে, মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি। ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশান আমরা বের করব, ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশান মানে অন্তর্কলিত হার সমীকরণ আমরা বের করব। তাহলে এটা কি হলো, বিক্রিয়ার হার, যেটা আমরা বের করলাম, যে রেট বা আর যাই হোক। তাহলে রেট ইকুয়াল টু কি, মাইনাস ডিএ ডিটি। এইটা কার সঙ্গে সমান, কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। যেহেতু বিক্রিয়াটা শূন্য ক্রমের, পরীক্ষালব্ধ ফল থেকে আমরা কি বলেছি, বিক্রিয়াটা শূন্য ক্রমের হবে, তাহলে এর পাওয়ার কি হবে, জিরো। তার মানে ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার জিরো। তাহলে এ টু দি পাওয়ার জিরোকে আমরা কি বলতে পারি, কারোর পাওয়ার জিরো হলে কি হয়, 1। তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস ডিএ ডিটি ইকুয়াল টু কে। তাহলে এই ইকুয়েশনটাকে এবার আমরা কি করব, তাহলে মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু কে ডিটি। ডিটিটা জাস্ট ওপারে চলে গেল, এটাকে কে ডিটি বলবো। তার মানে আমরা কি করলাম, প্রথমে সমাকলিত রেট ইকুয়েশন নিলাম, ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন নিলাম, সেই ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশনটাকে আমরা এরকম ফর্মে ভাঙলাম। ভেঙে এটাকে যদি ইন্টিগ্রেটেড ফর্মে নিয়ে যেতে হয়, তাহলে এটাকে কি করতে হবে, ইন্টিগ্রেটেড যদি ফর্মে আমরা নিয়ে যেতে চাই, তাহলে এই ইকুয়েশনটাকে জাস্ট আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করে দিতে হবে। জাস্ট আমরা কি করলাম, ইন্টিগ্রেশন করে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে, মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ কে কী বলি, ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স। তাহলে মাইনাস কনসেন্ট্রেশন অফ এ, আর এখানে কি দাঁড়ালো, কে কনস্ট্যান্ট, কে বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন অফ ডিটি, ইন্টিগ্রেশন অফ ডিটি হলে কি হবে, টি। ইন্টিগ্রেশন অফ ডিএক্স কী হবে, এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিটি টি প্লাস সি, একটা কনস্ট্যান্ট আসবে। তাহলে কি দাঁড়ালো, যে কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু কেটি প্লাস সি, কে কনস্ট্যান্ট বলে বাইরে চলে এলো, আর ডিটির ইন্টিগ্রেশন কী হবে, টি। এখন আমাদের কি করতে হবে, একটা কন্ডিশান অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই সমীকরণটাকে আমরা বলছি 1 নম্বর সমীকরণ। তাহলে কি করতে হবে, এখন আমাদের একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশনটা কি না, যখন হোয়েন টি ইকুয়াল টু জিরো। তাহলে তোমরা একটু ভেবে দেখো, যদি কোনো রাসায়নিক বিক্রিয়া টি জিরো, তার মানে যখন আমরা রাসায়নিক বিক্রিয়াটা শুরু করছি, আমরা কি নিচ্ছিলাম, আমরা এ থেকে প্রোডাক্ট তৈরি করছি। তো তাহলে যখন টি ইকুয়াল টু জিরো, টি ইকুয়াল টু জিরো মানে জাস্ট রিয়াকশানটা শুরু হচ্ছে, তাহলে সেই সময় এর গাঢ়ত্বটাকে কি বলবো আমরা, এ নট, তাই না। আবার কিছুক্ষণ পরে যখন টি সময় পরে তার গাঢ়ত্বটা কতটা দাঁড়াবে, তার গাঢ়ত্ব দাঁড়াবে এ। তার মানে যখন টি ইকুয়াল টু জিরো, যখন টি ইকুয়াল টু জিরো, তখন এই গাঢ়ত্বটা কত, এটা কত, তখন কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু তাহলে কী হবে, এ নট। কারণ আমরা বলেছিলাম এটা কি না, টি সময় পরে গাঢ়ত্ব ছিল, তাহলে সেই টিটা যদি জিরো হয়,
টিটা জিরো মানে জাস্ট শুরু হয়েছে, তাহলে সেই টিটা যদি জিরো হয় তাহলে সেই গাঢ়ত্বটা কী দাঁড়াবে, সেই গাঢ়ত্বটা দাঁড়াবে প্রাথমিক গাঢ়ত্ব। তার মানে আমরা কি বলতে পারি না এ যেটা এটাকে এখন তাহলে কি হলো এ নট। তাহলে এখন যদি আমরা এই এ ইকুয়াল টু এ নট এটা কি করব আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, যাতে করে আমরা সির মানটা বের করতে পারি। তাহলে কি হবে, এই মানটা আমরা কি করলাম 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। তার মানে এ মানে কি, তাহলে 1 নম্বর সমীকরণে তাহলে এখানে লিখবে কি 1 নম্বর সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে কি দাঁড়াবে, এ মানে কি, এ মানে কি এ নট, তাহলে মাইনাস এ নট ইকুয়াল টু কে, টির মান কত 0 প্লাস সি। তাহলে এখান থেকে কি আসছে সি ইকুয়াল টু কী হবে মাইনাস সি ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে মাইনাস এ নট, তাই নয় কি। এখন আমরা কি করব, তাহলে সির মান আমরা জেনে গেলাম, আমরা কি করব এই সির মান 1 নম্বর সমীকরণে আমরা এখন বসিয়ে দেবো। যে সিটা বের করলাম এই সির মান কি করব আমরা 1 নম্বরের সমীকরণে বসিয়ে দেবো। তাহলে এখানে লিখে নেবে সি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে যদি সির মানটা বসিয়ে দিই তাহলে কি দাঁড়াবে বলো, এখানে মাইনাস কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু কেটি মাইনাস এ নট। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, জাস্ট কেটি থাকবে, এ নটটা এপারে চলে আসবে। তাহলে কি দাঁড়াবে কেটি ইকুয়াল টু এ নট মাইনাস এ। তার মানে কি দাঁড়াচ্ছে যে প্রাথমিক গাঢ়ত্বটা কতটা ছিল, প্রাথমিক গাঢ়ত্ব ছিল এ নট, প্রাথমিক গাঢ়ত্ব আমাদের কি ছিল এ নট যেটা বড়। এবার সঙ্গে যত সময় যাবে তাহলে কি হবে এ নট অর্থাৎ প্রাথমিক গাঢ়ত্ব আস্তে আস্তে কমবে, কমে আলটিমেটলি কোন জায়গায় এসে পৌঁছাবে, আলটিমেটলি এসে পৌঁছাবে এতে টি সময় পরে গাঢ়ত্ব। তার মানে আমরা শূন্যক্রম বিক্রিয়ার যদি সমীকরণ বের করতে বলে তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম কেটি ইকুয়াল টু এ নট মাইনাস এ। তাহলে এই সমীকরণটাকে বলবো আমরা শূন্যক্রম বিক্রিয়ার ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন, শূন্যক্রম বিক্রিয়ার ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন বা সমাকলিত হার সমীকরণ। আমরা শুরু করেছিলাম যে শূন্যক্রম বিক্রিয়ার আমরা কি করেছিলাম যে ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন নিয়ে শুরু করেছিলাম, সেই ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশনটাকে আমরা কনভার্ট করলাম না ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন দিয়ে। কাজেই এটাকে একটা মার্ক করো যে কেটি ইকুয়াল টু এ নট ইন্টু এ। তাহলে এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি, যদি আমরা এটাকে আরেকটু অ্যাপ্লাই করতে পারি কি না কেটি ইকুয়াল টু এ নট বিভিন্ন ফর্মে আমরা বের করতে পারি, কে টু ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এ নট ইন্টু এ। এখান থেকে যদি তুমি টি বের করতে বলে বা কে বের করতে বলে, ধরো আমরা কে বের করতে বললো, কে বের করতে গেলে আমরা কি করব যে কনসেন্ট্রেশন এ নট কনসেন্ট্রেশন এ ডিভাইডেড বাই কী দাঁড়াবে ডিভাইডেড বাই টি। এখান থেকেও আমরা কি করতে পারি যে কে এর মানও কী করতে পারি আমরা বের করে নিতে পারি। সুতরাং আমাদের এই ইকুয়েশনটা জানলেই এখান থেকে আমরা কে এর মান বা টির মান কি হবে সব কিছুই আমরা কি করব বের করে নিতে পারবো। কাজেই ফর জিরো অর্ডার রিয়াকশান শূন্যক্রম বিক্রিয়ার ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন, শূন্যক্রম বিক্রিয়ার ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনকে বলবো আমরা কেটি ইকুয়াল টু এ নট মাইনাস এ। এখন আমরা কি করব, এই যে আমরা শূন্যক্রম বিক্রিয়ার ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন বের করলাম যে কে টি ইকুয়াল টু এ নট মাইনাস এ, এর সাহায্যে আমরা কি করব বিভিন্ন রকমের সম্পর্ক নির্ণয় করব এদের মধ্যে। যেমন ফার্স্ট সম্পর্কটা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস এবং সময়, অর্থাৎ বিক্রিয়ক সময়ের সঙ্গে সঙ্গে তার গাঢ়ত্ব কতটা কমাচ্ছে সেটা আমরা দেখব এই রেট ইকুয়েশনের সঙ্গে। দেখো আমরা দেখেছিলাম যে কোনো একটা পদার্থ যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তখন কি হলো এ থেকে ধরো সাপোজ প্রোডাক্ট তৈরি করছে, এ থেকে কি হচ্ছে প্রোডাক্ট,
তাহলে যদি আমরা টি সময়ে দেখি, যখন রিয়াকশান শুরু করছি T0 প্রোডাক্ট, যখন আমরা T=0 সময় দেখি, অর্থাৎ জাস্ট রিয়াকশানটা শুরু হয়েছে, সেই সময় গাঢ়ত্বটাকে আমরা কি বলবো? কনসেন্ট্রেশন অফ A0। এবার টি যদি যখন হয়েছে, অর্থাৎ কিছুক্ষণ ধরে রাসায়নিক বিক্রিয়া হয়েছে, তার মানে যেটা T0 দিয়ে শুরু করেছিলাম এটাকে বলবো আমরা প্রাথমিক গাঢ়ত্ব। তাহলে এই প্রাথমিক গাঢ়ত্ব কী হবে? সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কী হবে? কমতে থাকবে, কারণ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কী হয়? সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে। তাহলে টি সময় মনে করো সেই গাঢ়ত্ব দাঁড়ালো এ। তার মানে কি দাঁড়ালো? তাহলে গাঢ়ত্বর হ্রাস কতটা হলো? এই যে গাঢ়ত্বর হ্রাস লিখলাম আমরা, তাহলে গাঢ়ত্বর হ্রাস কতটা হ্রাস হলো? তাহলে শুরু করেছিলাম আমরা কি দিয়ে? শুরু করেছিলাম আমরা কনসেন্ট্রেশন অফ A0। তাহলে টি সময় পরে, অর্থাৎ বেশ কিছুক্ষণ পরে আমরা গাঢ়ত্ব পেলাম কত? A। তাহলে এখন কনসেন্ট্রেশন কত হলো? কনসেন্ট্রেশন অফ A। তাহলে যদি গাঢ়ত্বর হ্রাস বলে, তাহলে গাঢ়ত্বর হ্রাস কতটা হয়েছে? না A0 - A। তাহলে এটাকে বলবো আমরা কি? X। অর্থাৎ বিক্রিয়ার গাঢ়ত্বর হ্রাস বা বিক্রিয়কের গাঢ়ত্বর হ্রাস A0 থেকে শুরু করে এতে পৌঁছেছে সময়ের সঙ্গে সঙ্গে। কতটা সময় লেগেছে? না টি সময়। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে, তাহলে এটাকে আমরা একটু সাইড করে রাখি। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়কের গাঢ়ত্বর হ্রাস হয়ে কি হয়েছে? X কমেছে সময়ের সঙ্গে সঙ্গে। তাহলে এখন এইটা আমরা কি করব? এই সমীকরণে বসিয়ে দেবো, অর্থাৎ শূন্যক্রম বিক্রিয়ার যে রেট ইকুয়েশনটা আমরা করেছিলাম, সেই শূন্যক্রম বিক্রিয়ার রেট ইকুয়েশনে আমরা করে দেবো। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার রেট ইকুয়েশনটা আমাদের কী ছিল? KT = A0 - A। তাহলে বলো KT = A0 - A কে কী বলবো আমরা? X। তাহলে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার, শূন্যক্রম রাসায়নিক বিক্রিয়ার KT = কী দাঁড়াচ্ছে? X। এটাকে যদি আমরা উল্টো বলি, X = কী দাঁড়াচ্ছে? KT। তাহলে বলো X কী হলো? রাসায়নিক বিক্রিয়ার গাঢ়ত্বের হ্রাস, আর T কি? সময়, আর Kটা কি? কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? X ভ্যারিজ অ্যাজ T। তার মানে এটা ক্লিয়ার। অর্থাৎ যত সময় যাবে গাঢ়ত্বর হ্রাস তত হতে থাকবে, গাঢ়ত্বের তত হ্রাস হবে। তার মানে গাঢ়ত্বর হ্রাসকে আমরা কি বলছি? X। তাহলে যত সময় যাবে গাঢ়ত্ব আস্তে আস্তে কী হবে? হ্রাস পেতে থাকবে, স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা শুরু করেছিলাম 10 গ্রাম নিয়ে, সাপোজ রাসায়নিক বিক্রিয়া শুরু করেছিলাম। তাহলে সেই রাসায়নিক বিক্রিয়া যদি সময়ের সঙ্গে সঙ্গে এগোতে থাকে, তাহলে কী হবে? সেই 10 গ্রাম আস্তে আস্তে 9 গ্রাম, 8 গ্রাম, 7 গ্রাম, তাহলে গাঢ়ত্বের হ্রাস আস্তে আস্তে কী হবে? হতে থাকবে, কারণ যে গাঢ়ত্বের হ্রাস হবে সেই গাঢ়ত্বটাই কিন্তু প্রোডাক্টে ট্রান্সফার হবে। অর্থাৎ যত সময় এগোতে থাকবে গাঢ়ত্ব আস্তে আস্তে কমতে থাকবে বিক্রিয়ক পদার্থের, আর সেই বিক্রিয়ক পদার্থের যে গাঢ়ত্ব কমছে সেই গাঢ়ত্বই কিন্তু বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হবে। তাহলে যদি আমাদের বলে শূন্যক্রম বিক্রিয়ার যে সমাকলিত সমীকরণ, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন, সেখান থেকে যদি আমাদের বের করতে দেয়, সেখান থেকে যদি গাঢ়ত্বর হ্রাস আর সময়ের মধ্যে সম্পর্ক বের করতে দেয়, তাহলে আমরা খুব আরামসেই সম্পর্ক বের করতে পারবো, এবং সেখানে আলটিমেটলি আমরা প্রুভ করতে পারবো যে গাঢ়ত্ব হ্রাস বিক্রিয়কের সময়ের সঙ্গে সঙ্গে সমানুপাতিক হবে। এখন আমরা কি দেখব? যে একটা শূন্যক্রম বিক্রিয়া সম্পন্ন হতে কতটা সময় লাগবে। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার আমরা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনটা জানি, KT = A0 - A। তাহলে এই রকম রাসায়নিক বিক্রিয়াটা সম্পূর্ণ হতে, অর্থাৎ পুরো কমপ্লিট হতে কতটা সময় লাগবে। যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া আমরা শুরু করলাম, বিক্রিয়াটা শেষ কখন হবে সেটা তো আমাদের জানতে হবে, কারণ সেই অনুযায়ী আমরা কি করব? বিভিন্ন রকমের সিদ্ধান্তে পৌঁছতে পারবো। তাহলে বিক্রিয়া শেষ হতে গেলে কোনো রাসায়নিক বিক্রিয়ার কতটা সময় লাগবে সেটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে দেখো আমরা কি করব? ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনটাকে লিখে ফেলি। তাহলে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনটা কি? KT = A0 - A। দেখো এইটা নিয়ে কোনো রকমের যেন কনফিউশন না থাকে। A0টা বড়, কারণ যখন বিক্রিয়া আমরা শুরু করেছি তাহলে বিক্রিয়কের গাঢ়ত্বটা কী ছিল? সর্বাধিক। এবার যত সময় যাবে বিক্রিয়কের গাঢ়ত্ব আস্তে আস্তে কী হবে? কমতে থাকবে, সেই জন্য A0টা অবশ্যই বড় হবে। তাহলে এখন বলো, কোনো রাসায়নিক বিক্রিয়া যখন সম্পন্ন হচ্ছে, তাহলে বিক্রিয়া সম্পন্ন হতে সময় লাগছে মনে করো T সময়। এই যে T আছে, তাহলে T সময় কী হয়েছে? রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ হচ্ছে। তাহলে T সময়ে বিক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, তাহলে T সময় যদি বিক্রিয়া সম্পূর্ণ হয়, তাহলে তুমি বলো, তাহলে বিক্রিয়ার যে বিক্রিয়ক ছিল তার গাঢ়ত্ব কতটা হবে? বিক্রিয়া সম্পূর্ণ বলতে আমরা কি বুঝি? যে যখন প্রাথমিক গাঢ়ত্ব যেটা আমরা নিয়েছিলাম A0 তো কোনো পরিবর্তন হবে না। A0 যতটা 10 গ্রাম নিয়ে আমরা শুরু করেছিলাম, তাহলে 10 গ্রামটা A0 হবে। এবার যত সময় যাবে এটা কিন্তু পরিবর্তিত হতে থাকবে,
এটা কী হবে 10 গ্রাম থেকে এটা হয়ে গেল 9 গ্রাম। তার মানে কি হলো এ নট যেটা আমরা 10 গ্রাম নিয়ে শুরু করেছিলাম কিছুক্ষণ পরে পেলাম 9 গ্রাম, তাহলে সেটা হলো এ। আবার কিছুক্ষণ পরে 8 গ্রাম, সেটাও এ। তাহলে এই করে সময়ের সঙ্গে সঙ্গে যত সময় এগোচ্ছে তত কি হয়েছে এর পরিমাণ আস্তে আস্তে কমছে, 10 গ্রাম থেকে আস্তে আস্তে কমতে শুরু করেছে। তাহলে তুমি বলো যে টি সময় যদি বিক্রিয়াটা সম্পন্ন হয় তাহলে এটা মান কত হবে টি সময়। টি সময় যদি সম্পন্ন হয় তাহলে এর মান কিন্তু 0 হয়ে যাবে, কারণ রাসায়নিক বিক্রিয়া শেষ হয়েছে বলতে আমরা কি বুঝবো না, দেখো 10 গ্রাম নিয়ে শুরু করেছি, এটা 9 গ্রাম 8 গ্রাম 7 গ্রাম 6 গ্রাম 5 গ্রাম 4 গ্রাম 3 গ্রাম 2 গ্রাম 1 গ্রাম 0। এ যখনই 0 হয়ে গেল তাহলে কি হলো আর কোনো বিক্রিয়ক পদার্থ নেই, তাহলে শেষ হয়ে গেল। তার মানে যদি টি সময় যদি আমরা বিক্রিয়াটা সম্পন্ন হবে ধরে নেই তাহলে আমরা ধরে নিতে পারবো যে টি সময়ে কি হবে এর গাঢ়ত্ব, তাহলে কি হবে যদি সময় সম্পন্ন হয় তাহলে টি সময়ে কি হবে এর গাঢ়ত্ব হবে 0, তাই নয় কি? তার কারণ এ যখনই 0 হয়ে যাবে তখনই বিক্রিয়া শেষ, কারণ এ নট 0 হতে পারে না। এ নট তো প্রাথমিক গাঢ়ত্ব, অর্থাৎ যেটা নিয়ে আমরা বিক্রিয়া শুরু করেছি সেটা হচ্ছে এ নট। তাহলে যত সময় যাবে এটা আস্তে আস্তে কমবে, কমতে কমতে যখন এটা 0 হবে তখন কি হবে বিক্রিয়াটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে, কারণ আর বিক্রিয়া হওয়ার কোনো চান্স নেই। তাহলে আমরা বলছি টি সময়, তাহলে গাঢ়ত্বটা কী হলো এ। তাহলে কি করব এইটা আমরা কি করব প্রথম ক্রমের সমীকরণে আমরা বসিয়ে দেবো যখন টি সময়, তাহলে কি দাঁড়াচ্ছে কেটি ইকুয়াল টু এ নট মাইনাস 0, কারণ এখান থেকে আমরা কি পেয়ে গেছি এ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমাকে কে বের করতে হয় কে ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে তাহলে বলো এ নট বাই টি, এ নট বাই টি। বা যদি আমাদের সময় বের করতে বলে প্রয়োজনীয় সময় বের করতে বলেছে তার মানে আমাকে টি বের করতে হবে, তাহলে আমি কেটাকে এখানে রেখে তাহলে টিটাকে এখানে দিলাম, তাহলে কেটা এখানে চলে আসবে। যেটা খুশি তুমি কে বের করতে গেলে কে, টি বের করতে চাইলে টি। এখানে যেহেতু আমরা প্রয়োজনীয় সময় বের করব তাহলে আমাদের কি বের করতে হবে টি বের করতে হবে। তাহলে টি কত হলো না প্রাথমিক গাঢ়ত্বের সঙ্গে প্রাথমিক যে গাঢ়ত্ব ধরেছিলাম সেইটা ডিভাইডেড বাই কে। তার মানে টির সঙ্গে প্রাথমিক গাঢ়ত্বের সম্পর্ক কি না যত সময় যাবে অর্থাৎ টি যত বেশি হবে তত প্রাথমিক গাঢ়ত্বও কী হবে তত বেশি থাকবে। অর্থাৎ যখন আমরা বিক্রিয়া শুরু করেছিলাম তখন কি হবে প্রাথমিক গাঢ়ত্বটুকু ছিল এ নট, তাহলে কি দাঁড়ালো এটা, আর এখান থেকে কি দাঁড়ালো এক্স ইকুয়াল টু কেটি। তার মানে আমরা কি পেলাম যে বিক্রিয়া সম্পন্ন হতে প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু এ নট বাই কে, এ নট বাই কে। এই গেল বিক্রিয়ার সম্পন্ন হওয়ার সম্পূর্ণ সময়। এখন আমরা কি করব আরও একটা সম্পর্ক বের করব সুন্দর, সেটা হচ্ছে অর্ধায়ু বা অর্ধজীবনকাল নির্ণয়, অর্থাৎ শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু কিভাবে নির্ণয় করব। তাহলে দেখো এই টার্মটা বা অর্ধজীবন বা অর্ধায়ু এই টার্মটা কিন্তু তোমাদের কাছে নতুন, এটা জেনে নাও, এটা খুব কাজে লাগবে এই শূন্যক্রম বিক্রিয়ার বা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। অর্ধায়ু বলতে আমরা কি বুঝবো না যে প্রাথমিক যে গাঢ়ত্ব নেব অর্ধায়ু, অর্ধায়ুকে আমরা প্রকাশ করব টি হাফ দিয়ে, টি হাফ। অর্থাৎ টি হাফ বলতে আমরা বুঝবো যে প্রাথমিক যে গাঢ়ত্ব নিয়ে আমরা শুরু করব, সাপোজ আমরা 10 গ্রাম বিক্রিয়ক নিয়ে কোনো একটা বিক্রিয়া শুরু করলাম, তাহলে কী হবে যত সময় যাবে সেই বিক্রিয়কের গাঢ়ত্ব আস্তে আস্তে কী হবে কমতে থাকবে। তাহলে সেই 10 গ্রাম বিক্রিয়ক যখন 5 গ্রামে রূপান্তরিত হবে তখন সেই সময়টাকে বলবো আমরা অর্ধজীবন কাল। তার মানে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার যে প্রাথমিক গাঢ়ত্ব থাকবে সেই প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক গাঢ়ত্ব হতে যে সময় লাগবে সেই সময়কে বলবো আমরা অর্ধজীবন কাল। আবার শুনে নাও, কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন শুরুর সময় যে গাঢ়ত্ব ছিল বা প্রাথমিক গাঢ়ত্ব ছিল সেই প্রাথমিক গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে কী হবে কমতে থাকবে। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ার প্রাথমিক গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে কমতে অর্ধেক পরিণত হতে, অর্থাৎ প্রাথমিক যে গাঢ়ত্ব ছিল তার অর্ধেক পরিণত হতে যে সময় লাগবে সেই সময়টাকে বলবো আমরা অর্ধায়ু বা টি হাফ। তার মানে এটুকু আমরা বলে দিতে পারি যে এই যে গাঢ়ত্ব এই গাঢ়ত্ব তাহলে কতটা হবে, এই গাঢ়ত্ব হবে প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক। তাহলে প্রাথমিক গাঢ়ত্বকে আমরা কি বলবো এ নট বাই 2। তার মানে
তার মানে কি দাঁড়ালো যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সময়ের সঙ্গে সঙ্গে গাঢ়ত্ব কমবে, কমতে কমতে সময়ের সঙ্গে সঙ্গে গাঢ়ত্বটা কতটা এ আছে, তাহলে এই এটা যখন A0/2 হবে অর্থাৎ প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক হবে, সেই সময়টাকে বলবো আমরা অর্ধায়ুকাল বা অর্ধজীবনকাল। তার মানে দেখো, তার মানে আমরা আমাদের যে ইকুয়েশনটা ছিল, আমি এই ইকুয়েশনটা এই জন্য এখনও রেখে দিয়েছি যে এই ইকুয়েশনটা আমাদের পেরেন্ট ইকুয়েশন KT = A0 - A। তাহলে এই ইকুয়েশনটা আমরা নেই, তাহলে কি দাঁড়াচ্ছে KT = A0 কনসেন্ট্রেশন A0 - A। এখন কি করব আমরা, জাস্ট A0 এর মানটা কি, এর মানটা কি A0/2, তাহলে এর মানের জায়গায় আমরা কি করব A0/2 আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে আমরা কি বলবো, টি আর বলবো না, কারণ টিটা এখন কি হয়ে গেছে T½ তাহলে এটাকে আমরা কি বলবো K × T½ = A0 মাইনাস এর মান কত হবে, এর মান হবে কনসেন্ট্রেশন অফ A0/2। এটাকে যদি আমরা অ্যানালিসিস করি, এটাকে যদি আমরা সিম্পলিফিকেশান করি, তাহলে কি দাঁড়াবে KT½ তাহলে A0 - A0/2 অর্থাৎ হাফ আমরা মাইনাস করে দিয়েছি, তাহলে কি দাঁড়াবে KT½ = কি দাঁড়াবে A0/2। তাহলে এখান থেকে যদি আমাকে T½ বের করতে বলে বা অর্ধজীবনকাল বের করতে বলে, তাহলে আমরা আরামসে বের করতে পারবো T½ = কি দাঁড়াচ্ছে A0 কনসেন্ট্রেশন অফ A0/2K, অর্থাৎ কেটাকে কি করলাম আমরা নিচে নিয়ে চলে এলাম। তাহলে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার যদি অর্ধজীবনকাল আমাদের নির্ণয় করতে হয়, তাহলে কি করব, খুব সহজেই আমরা সেই রাসায়নিক বিক্রিয়াটার যদি প্রাথমিক গাঢ়ত্ব জানি, তাহলে কি হবে, সেই বিক্রিয়ার অর্ধজীবনকাল আমরা বের করে নিতে পারবো, কারণ কেটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, কেটা হচ্ছে ধ্রুবক। তাহলে এই গেল আমাদের যে শূন্যক্রম বিক্রিয়ার, সেই শূন্যক্রম বিক্রিয়ার সাহায্যে বিভিন্ন ফিল্ডগুলোকে আমরা কি করলাম, বা এখান থেকে বিভিন্ন রাশি আমরা নির্ণয় করতে পারলাম। এগুলো কিন্তু আমাদের নিউমারিক্যাল প্রবলেম যখন আমরা করব এই চ্যাপ্টারের শেষে, তখন কিন্তু এই সূত্রগুলো খুব কাজে দেবে। শূন্যক্রমের বিক্রিয়া, গাঢ়ত্বর হ্রাস বা বিক্রিয়া সম্পন্ন হতে প্রয়োজনীয় সময় বা অর্ধায়ু। তাহলে তোমরা কি করবে, এই ইকুয়েশনগুলোকে কিন্তু একদম রেডিমেড হিসেবে মনে রাখবে, কারণ পরীক্ষার সময় এই নয় তো যে তুমি বিক্রিয়া সম্পন্ন হতে প্রয়োজনীয় সময় ইকুয়েশনটা বের করবে তারপরে করবে, সেখানে একদম A0/K প্রাথমিক গাঢ়ত্ব ডিভাইডেড বাই যে কে দিয়ে আমরা ভাগ করব, ভাগ করলেই আমরা কি পেয়ে যাব T½ যদি বের করতে হয়, তাহলে T½ যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা কি করব প্রাথমিক গাঢ়ত্ব ডিভাইডেড বাই 2, এখানে কি করব প্রাথমিক গাঢ়ত্ব ডিভাইডেড বাই K, আর এখানে গেল x = K2। তাহলে এই যে তিনটে ইকুয়েশন আমরা বের করলাম, এই তিনটে ইকুয়েশন কিন্তু আমাদের দারুণভাবে সাহায্য করবে। তাহলে তোমরা এই তিনটে ইকুয়েশন তো বের তো তোমাদের করতেই হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই তিনটে ইকুয়েশনকে কিন্তু তোমরা আলাদা করে নোট ডাউন করে রাখবে, যেটা আমরা আমাদের নিউমারিক্যাল পড়ার সময় কি করব, আমরা এর সাহায্য নেব। তাহলে এখন আমরা কি দেখব, যে শূন্যক্রম বিক্রিয়ার বিভিন্ন কিছু লেখচিত্র আছে। শূন্যক্রম বিক্রিয়ার যেগুলো লেখচিত্র তোমাদের পরীক্ষাতেও আছে, সেই শূন্যক্রম বিক্রিয়ার বিভিন্ন লেখচিত্রগুলো আমরা একবার করে দেখে নেব। দেখো, এই লেখচিত্র আঁকতে গেলে আমাদের একটা কাজে লাগবে, যেটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, যেটা তোমরা ম্যাথে পড়েছো, y = mx + c। এই সমীকরণের সাহায্য নিতে হবে। এমকে আমরা নতি বলি, আর এটা y, আর এটা x ভ্যারিয়েবল, c কনস্ট্যান্ট, আর এমকে বলবো আমরা নতি বা প্রবণতা। যাই হোক, তাহলে এই ইকুয়েশনটা কিন্তু বারবার আমাদের কাজে লাগবে। তাহলে বিক্রিয়ার হার ভার্সেস বিক্রিয়কের গাঢ়ত্ব, অর্থাৎ আর ভার্সেস কনসেন্ট্রেশন অফ এ, বিক্রিয়কের গাঢ়ত্বের আমরা ইকুয়েশনটা দেখব। তাহলে আমরা কি করব, আমরা রেটের ইকুয়েশনটা দেখে নিই। তাহলে রেট = আমরা কি পড়েছিলাম, K × কনসেন্ট্রেশন অফ এ। যেহেতু বিক্রিয়াটি শূন্যক্রমের, তাহলে কি গেল, এর পাওয়ার তাহলে কত আসবে 0, তাহলে কি দাঁড়াবে A⁴ মানে এটা কি হবে 1, তাহলে R = কি আসবে K। তার মানে আমরা বুঝতে পারছি শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে R = K। শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার হলো কনস্ট্যান্ট। তাহলে এইটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, গ্রাফিক্যালি সবসময় খেয়াল রাখবে, কোনো একটা ইকুয়েশনকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারলে যেটা প্রথমে আছে সেটাকে আমরা y অ্যাক্সিসে রাখবো, আর যেটা পরে আছে সেটাকে আমরা x অ্যাক্সিসে রাখবো।
তাহলে এক্স অ্যাক্সিসে কাকে রাখবো আমরা, কনসেন্ট্রেশন অফ এ গাঢ়ত্ব, আর ওয়াই অ্যাক্সিসে রাখবো আমরা কি, আর। তাহলে কি দাঁড়াচ্ছে, আর ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ বিক্রিয়ার হার কী হবে, ধ্রুবক, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে বা যত বিক্রিয়কের গাঢ়ত্ব যদি আমরা বাড়াতে পারি তাহলেও কী হবে, হারের কোনো পরিবর্তন হবে না। বিক্রিয়কের গাঢ়ত্ব যদি বাড়াই তাহলে বিক্রিয়ার হারের কিন্তু পরিবর্তন হবে না। তাহলে কী হবে, কনস্ট্যান্ট, তার মানে ইট উইল বি প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের সমান্তরাল হবে। তার মানে তোমাদের যদি বিক্রিয়ার হার আর বিক্রিয়কের গাঢ়ত্বের লেখচিত্র আঁকতে বলে তাহলে একদম আমরা আরকে ওয়াই অ্যাক্সিসে রাখবো এবং গাঢ়ত্বকে কী করবো, আমরা এক্স অ্যাক্সিসে রাখবো। তাহলে যত আমরা গাঢ়ত্ব বাড়িয়ে যাচ্ছি বিক্রিয়কের, বিক্রিয়া হার কিন্তু পরিবর্তন হবে না, কারণ বিক্রিয়ার হার কিন্তু ধ্রুবক শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। এখন আমরা দেখব আর একটা লেখচিত্র, যে বিক্রিয়কের গাঢ়ত্ব কনসেন্ট্রেশন অফ এ ভার্সেস বিক্রিয়ার সময় টি, এই দুটো লেখচিত্র আমরা দেখব। কি বলেছি না, কেটি ইকুয়াল টু এ নট মাইনাস এ কনসেন্ট্রেশন অফ এ, কেটি ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এ। এবার আমরা কি করব, এ নটটাকে এপারে নিয়ে চলে আসবো, তাহলে কি দাঁড়াবে, এটাকে এপারে নিয়ে চলে আসবো, তাহলে কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, মাইনাস কেটি মাইনাস কনসেন্ট্রেশন অফ এ নট। এটা আমরা বলতে পারি কি পারি না, তাহলে কি দাঁড়াচ্ছে ইকুয়েশনটা দেখো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আচ্ছা, এটা প্লাস হবে, এই সাইনটা প্লাস আছে কারণ এটা কি আছে, প্লাস আছে। যাই হোক, তাহলে কী দাঁড়ালো ইকুয়েশনটা, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে ওয়াই কোনটা, ওয়াই হচ্ছে এ, যেটা আমরা গ্রাফিক্যালি দেবো। তাহলে যদি আমরা এটাকে গ্রাফিক্যালি আঁকি, তাহলে গ্রাফিক্যালি আঁকলে কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা বলেছিলাম এ যেটা প্রথমে থাকবে সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে রাখবো। তাহলে এখানে কাকে রেখেছি, কনসেন্ট্রেশন অফ এ, আর এক্স অ্যাক্সিসে রেখেছি কতটা আমরা, সময়। তাহলে কি দাঁড়াচ্ছে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এখানে এম এর মান কত, এম এর মান কিন্তু মাইনাস কে, এক্সটা কি টি, এই দেখো টিটা হচ্ছে এক্স, সিটা কি এ নট। তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি আমরা দেখি, ওয়াই ইকুয়াল টু এম এক্স সি, যেখানে এম এর মান মাইনাস কে, তাহলে সেই ইকুয়েশনটা কীরকম হবে, সেই ইকুয়েশনটা দাঁড়াবে, সেই স্ট্রেট লাইনটা দাঁড়াবে যেখানে এমকে বলবো আমরা, যেখানে এম ইকুয়াল টু, এমকে কী বলবো আমরা, নতি, এম ইকুয়াল টু কী দাঁড়াবে, মাইনাস কে। তাহলে এই গেল বিক্রিয়কের গাঢ়ত্ব ও বিক্রিয়ার সময়, এই দুজনের মধ্যে যদি আমরা লেখচিত্র আঁকি, যার নতি হবে এম হবে মাইনাস কে এবং যে গ্রাফটার ট্রেন্ড হবে এইরকম টাইপের, ঠিক আছে। দেখো এখন আমরা কি করব, যে অর্ধায়ু ও প্রাথমিক গাঢ়ত্ব আমরা পড়েছি, অর্ধায়ু বা অর্ধজীবন কাল যাকে বলে টি হাফ, ও প্রাথমিক গাঢ়ত্ব কত ধরে নিয়েছিলাম, প্রাথমিক গাঢ়ত্ব হচ্ছে এ নট, কনসেন্ট্রেশন অফ এ নট। তাহলে আমরা কি করব, অর্ধায়ু ও প্রাথমিক গাঢ়ত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় করব, মানে লেখচিত্র নির্ণয় করব। দেখো লেখচিত্র নির্ণয়ের আগে, এর আগে জাস্ট আগেই আমরা কি করলাম, অর্ধায়ু ও প্রাথমিক গাঢ়ত্বের মধ্যে আমরা সম্পর্ক বের করতে পারলাম। তাহলে অর্ধায়ু ইকুয়াল টু টি হাফ ইকুয়াল টু এ নট বাই 2 কে, তাই না। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশনে নিয়ে যাই, তাহলে কি দাঁড়াচ্ছে, ওয়াইটা কি, তাহলে টি হাফ ইকুয়াল টু এম এক্স, তাহলে বলো দেখি এম কোনটা আর এক্স কোনটা। দেখো এম কিন্তু 1/2 1/2 কী হচ্ছে এম, তাই না, কারণ আর এক্সটা তো বোঝাই যাচ্ছে, এক্স মানে ভ্যারিয়েবল, এক্সটা কি তাহলে এ নট, কারণ এ নটকে আমরা কোথায় রাখবো, এক্স অ্যাক্সিসে রাখবো, আর টি হাফকে আমরা ওয়াই অ্যাক্সিসে রাখবো। তাহলে কী হবে, দুটো ভ্যারিয়েবল কে, একটা হচ্ছে টি হাফ ভ্যারিয়েবল আর একটা ভ্যারিয়েবল কি এ নট। তাহলে এখানে যদি আমরা দেখি ওয়াই ইকুয়াল টু এম এক্স, দেখো সি নেই কিন্তু এখানে, এম এক্স প্লাস সি নেই মানে সি ইকুয়াল টু 0, তার মানে এটা মূল বিন্দুগামী সরলরেখা। আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখায় কী হয়, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হয় ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাই না, যেটা মূল বিন্দুগামী সরলরেখা হয়। তাহলে এখানে কিন্তু সি নেই, তার মানে সি ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ালো, ওয়াই হচ্ছে টি হাফ,
এম কি, এম হচ্ছে নতি 1/2K। এবার এক্স কি, এক্স হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ নট, প্রাথমিক গাঢ়ত্ব। তাহলে এটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব বলি, এই ইকুয়েশনটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব বলি, খুব সোজা। তাহলে আমরা এক্স অ্যাক্সিসে কাকে রাখবো? আমরা বলেছিলাম গ্রাফের আগে যেটা থাকবে সেটা ওয়াই অ্যাক্সিসে, এখানে যেটা থাকবে কি হবে? ওয়াই অ্যাক্সিসে। তাহলে ওয়াই অ্যাক্সিসে কি থাকছে? T½ আর এক্স অ্যাক্সিসে রাখছি কি আমরা? এক্স অ্যাক্সিসে আমরা রাখছি প্রাথমিক গাঢ়ত্ব। দাঁড়ালো। এবার মূল বিন্দুগামী সরলরেখা y = mx, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা হবে। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা বলতে, সো দিস উইল বি দি গ্রাফ। এখানে নতি বা এম, এখানে নতি বা এমকে আমরা কি বলবো? এমটাকে কি বলবো আমরা? নতি। এম বা নতি কি? 1/2K। তার মানে ট্যান থিটা, এম মানে কি? ট্যান থিটা বা নতি। তাহলে ট্যান থিটা = কি দাঁড়ালো? 1/2K। তাহলে দেখো আমরা কতগুলো খুব দারুণ দারুণ ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আজকের ক্লাসে করলাম, যেটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার সম্বন্ধে প্রচুর ডিটেলস আমরা জানলাম, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন জানলাম, তার মধ্যে বিভিন্ন সম্পর্ক আমরা নির্ণয় করতে পারলাম, এবং সর্বোপরি আমরা কি করলাম? এখান থেকে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো আমরা করতে পারি, সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলোও কী করলাম? আমরা এখানে দেখে নিতে পারলাম। তাহলে আজকের এই ক্লাসটা ছিল যে প্রথম দিকে আমরা কি করলাম? কতগুলো প্রাথমিক পার্ট নিলাম, প্রাথমিক কিছু ধারণা যেগুলো এই কেমিক্যাল কাইনেটিক্সের কাজে লাগবে, এবং তারপরে আমরা কি করলাম? সরাসরি চলে গেলাম শূন্যক্রম বিক্রিয়ার হার সমীকরণে, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। তাহলে আজকের যে পার্ট, এটা কিন্তু আমাদের অনেকটা হেল্প করবে আমাদের নেক্সট ক্লাসে, যেটা যখন আমরা করব প্রথম ক্রম বিক্রিয়া, কারণ সেখানেও কিন্তু একই রকমের কনসেপ্ট নিয়ে কিন্তু আমরা শুরু করব। কাজেই তোমরা আজকের ক্লাসটা কিন্তু কোনো রকমের অবহেলা করো না, বারবার করে আজকের ক্লাসটা দেখতে নিজেদের তৈরি করে ফেলো। তারপর যেদিন দেখবে আমরা নেক্সট ক্লাসে যখন আমরা আসবো প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ, প্রথম ক্রম বিক্রিয়ার ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন, তখন দেখবে ব্যাপারটা তোমাদের কাছে অনেকটাই একই লাগছে, কারণ একই রকম লাগছে, শুধু ইন্টিগ্রেশনটা একটু আলাদা হবে, তাছাড়া কিন্তু পুরো ব্যাপারটাই কি হবে? একই রকম হবে, প্রায় একই রকম হবে শূন্যক্রম বিক্রিয়ার মতো। সুতরাং আজকের ক্লাস মন দিয়ে পড়ে তোমরা নেক্সট ক্লাসের জন্য কি হবে? তৈরি থেকো। আমরা আসবো নেক্সট ক্লাসে।